আসসালামু আলাইকুম। ক্যামেরার পাশ থেকে সাদমান বলছি। প্রথমে আপনার জন্য একটি প্রশ্ন, বাম পাশের ছবিগুলো কি ডিএসএলআর দিয়ে তোলা নাকি ডান পাশের ছবিগুলো? আপনি একটু চুজ করেন, কিন্তু জিনিস হচ্ছে আপনি যেটাই চুজ করেন না কেন আপনি ভুল, কারণ সবগুলো ছবি আপনি যে স্ক্রিনে দেখছেন সবগুলো মোবাইলে তোলা, অর্থাৎ সবগুলোই স্মার্টফোন ফটোগ্রাফি। এবং এটাই আমার পয়েন্ট, সেটা হচ্ছে যে যুগে যুগে আমাদের মোবাইল ফোনগুলো এতই ডেভেলপ করেছে যে আপনি চাইলেই যে কোনো ডিএসএলআরের কাজ মোবাইলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকলে খুব সুন্দরভাবে করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল, আপনি এখন যে ভিডিওটা দেখছেন এটার মধ্যে কি কোনো জায়গায় লেখা আছে যে মোবাইলে তোলা নাকি ডিএসএলআর তোলা? আসলে এই 4K যে ভিডিও দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলে ধারণ করা, তাই চাইলেই আপনি বিভিন্ন কাজ, সুন্দর সুন্দর কাজ, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানলে মোবাইলের মধ্যে করতে পারেন। এবং সেটা নিয়েই মোবাইল ফটোগ্রাফি বইটা। যেরকম খুব সিম্পল একটা ট্রিক, আপনি কোনো এডিট ছাড়া নিজেকে ডুপ্লিকেট করতে চান, মোবাইলের প্যানোরামা অপশন দিয়ে একটু দৌড়াদৌড়ি করলেই কিন্তু একটা ছবিতে নিজে অনেকগুলো ডুপ্লিকেট তৈরি করে ফেলতে পারেন। কিংবা মনে করেন আপনি যখন ছবি তুলেন আপনার ছবি অনেক শেকি হয়, ব্লারি হয়, তাই এভাবে ছবিটা না তুলে বডির কাছে নেন এবং স্নাইপারদের মতো শ্যুট করার সময় দম বন্ধ করে ক্লিক করুন, আপনার ছবি আর অনেক শার্প আসবে। এমনই আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্সের পাশাপাশি আইএসও, শ্যাডো স্পিড, অ্যাপারচার, ডেপথ অফ ফিল্ড, এই বেসিক কনসেপ্টগুলো আলোচনা তো থাকছেই, যেগুলো আজকে অ্যাপ্লাই করলে আপনার ছবির স্ট্যান্ডার্ড অনেক ভালো হয়ে যাবে। আজকে যদি আপনি মোবাইল ফটোগ্রাফি বেসিকটা জেনে নেন তাহলে বাকি সারাটা জীবন যতগুলো ছবি আপনি তুলবেন সবগুলো আরও বেশি সুন্দর হবে। এবং খালি আপনি নিজের জন্য না, আপনার ছবি তো অন্যরা তুলবে, তাই অন্যরাও যেন ফটোগ্রাফি শিখতে পারে তাদেরকে আপনি এই বইটা সাজেস্ট করতে পারেন। এবং হ্যাঁ, আপনি মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে ফটোগ্রাফি যে বেসিকগুলো শিখবেন সেম বেসিকগুলো আপনি ডিএসএলআর ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। তাই যাদের ফটোগ্রাফি শেখার শখ তারা আজই মোবাইল ফটোগ্রাফি দিয়ে বেসিকগুলো শিখতে পারেন। মোবাইল ফটোগ্রাফি শিখলে আপনি খালি ফটোগ্রাফি শিখবেন না, আপনি নিজের গল্পটা ছবির মাধ্যমে বলা শিখবেন এবং পৃথিবীটাকে নতুনভাবে দেখা শুরু করবেন। চাইলেই কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে অ্যামেজিং সব ছবি এবং ভিডিও এডিট করতে পারেন। চাইলে আপনি আপনার স্ক্রিন রেকর্ড করেও কিন্তু অ্যামেজিং সব কন্টেন্ট বানাতে পারেন। এগুলোর জন্য বেসিক কী কী অ্যাপস লাগতে পারে সেইগুলো নিয়ে আজকে ভিডিও। এবং ফার্স্টে একটা জিনিস শেয়ার করে রাখি যে দেয়ার ইজ নো বেস্ট অ্যাপ। এমন কোনো অ্যাপ নাই যেটা সবার জন্য বেস্ট, এটা ডিপেন্ড করে কাজের উপর। হয়তো একটা অ্যাপ সবার জন্য খুব ভালো আউটকাম দিচ্ছে, কিন্তু আপনার জন্য ছোট্ট একটা ফ্রি অ্যাপ হয়তো বেটার রেজাল্ট দিচ্ছে, যেটা ফিচারটা আপনার কাজে লাগে। ইন দ্যাট কেস ওই অ্যাপটা আপনার জন্য বেস্ট অ্যাপ। তাই আজকে আমরা ফিগার আউট করবো যে আপনার জন্য কোন অ্যাপটা হয়তো বেস্ট হতে পারে, কোন কোন অ্যাপগুলো ডাউনলোড করতে পারি। ফার্স্টে এসে হচ্ছে ফটো এডিটিং অ্যাপসের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার আছে স্ন্যাপসিড, লাইটরুম, ভিএসিও, গুগল ফটোস কিংবা বেসিক প্লেন ওল্ড ইনস্টাগ্রাম। আপনার কাজ যদি হয় একদম বেসিক কিছু ফিল্টার দিব, ব্রাইটনেস, কন্ট্রাস্ট টুইক করব, ইন দ্যাট কেস আপনার ইনস্টাগ্রাম খুব ভালো একটা রেজাল্ট দেবে, কারণ খুব সিম্পলের মধ্যে আপনার এই কাজগুলো করতে সুবিধা করবে। অন দি আদার হ্যান্ড, আপনি মনে করেন প্রতিটা পার্ট বাই পার্ট এডিট করতে চান, কালার কারেকশন করতে চান, হিলিং করতে চান, ব্রাশ টুল ইউজ করতে চান, ইন দ্যাট কেস আপনার স্ন্যাপসিড কিংবা ভিএসিও কিংবা লাইটরুম আরও বেটার আউটপুট আপনাকে দিবে। এরপর আসি হচ্ছে আপনার ভিডিও এডিটিং অ্যাপসের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার আছে কাইনমাস্টার, কুইক, ফিল্মোরা গো, ইনশট, প্রিমিয়ার ক্লিক। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এক একটা অ্যাপের ইন্টারফেস যেরকম ডিফারেন্ট, বিভিন্ন ফিচারের পাওয়ারও কিন্তু ডিফারেন্ট। মনে করেন কোনো একটা অ্যাপের ক্রোমা কি কাজ করার ক্যাপাবিলিটি অনেক ভালো, ওই কাজটার জন্য ওই অ্যাপটা ইউজ করলেন। অন্য কোনো কাজ মনে করেন কালার কারেকশনের জন্য ইনশট বেটার, তারপরে ইনশটে কাজটা করলেন। সো মাল্টিপল অ্যাপস ডাউনলোড করলে আপনি মাল্টিপল অ্যাপসের পাওয়ারফুল যে ফিচারগুলো ওগুলো কম্বাইন করে আরও বেটার রেজাল্ট পাবেন। এবার ফাইনালি আসি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ স্ক্রিন রেকর্ডিংয়ের ক্ষেত্রে। আপনি আপনার স্ক্রিনে যা হচ্ছে, মনে করেন আপনি গেম খেলছেন কিংবা এডিট করছেন, ওই জিনিসটা আপনি রেকর্ড করতে চান। ইন দ্যাট কেস অনেকের ফোনে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার দেওয়া থাকে, যদি না থাকে কোনো সমস্যা নেই, A to Z স্ক্রিন রেকর্ডার বেশ ভালো একটা আউটকাম আপনাকে দিবে। আপনি স্ক্রিনে যা করছেন তা হুবহু আপনার রেকর্ড করে একটা ভিডিও হিসেবে আপনাকে দিয়ে দিবে। সো মনে করেন আপনি একটা ইনস্টাগ্রাম কিংবা মনে করেন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন যেখানে আপনি গেমিং করছেন, সো গেম প্লেটা আপনি A to Z স্ক্রিন রেকর্ড ভিডিও করলেন, তারপর গেমিং ভিডিওটা আপনি আপলোড করে দিলেন। এটা গেমিং ভিডিও হতে পারে কিংবা জাস্ট কন্টেন্ট, মনে করেন আপনি মিম রিভিউ করছেন, সো যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট হয়, যে টাইপের কন্টেন্ট আপনি বানাতে চান স্ক্রিন রেকর্ড করে ইজিলি বানাতে পারেন। তারপর মনে করেন আপনি ভিডিও অ্যাপস দিয়ে ওটার উপর বিভিন্ন লেয়ার্স দিলেন, ইফেক্ট দিলেন, টেক্সট বসালেন, তারপর থাম্বনেইল বানানোর জন্য মনে করেন ভিডিও কভার, ওটার জন্য বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাম্বনেইলটা ডিজাইন করে ফেললেন।
তাই আজকে হোপফুলি আপনি বেসিক কিছু আইডিয়া দিতে পেরেছি যে কোন কোন অ্যাপস আপনি ডাউনলোড করে শুরু করতে পারেন। একদম ক্লিয়ার করে বলে রাখি, এই ভিডিওটা একদম যাতে কোনো আইডিয়া নেই তাকে জাস্ট বেসিক একটা ডিরেকশন দেওয়ার জন্য তৈরি। এবং আমি জানি যে এমন অনেকে আছেন যারা অনেক অ্যাপস নিয়ে অলরেডি কাজ করেছেন। আপনাদের মনে যদি কোনো ভালো সাজেশন থাকে যে ভাইয়া ফটো এডিটিংয়ের জন্য ভালো অ্যাপ আছে কিংবা ভিডিও এডিটিংয়ের জন্য আরও ভালো অ্যাপ আছে, প্লিজ আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, কারণ আমরা অ্যাজ এ কমিউনিটি সবাই শিখছি। যদি আপনার মনে হয় আপনার কোনো ফটোগ্রাফার কিংবা ভিডিওগ্রাফার ফ্রেন্ডের এই ভিডিওটা দেখলে কাজে লাগবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। মোবাইল ফোনে ফটো এডিট করা শিখতে চান তাদের জন্য এই ভিডিওটা। আমি এখানে বেসিক কিছু কনসেপ্ট শেয়ার করব যেগুলো আপনি মোবাইল অ্যাপে হোক কিংবা কম্পিউটারে মনে করেন ফটোশপে হোক, আপনি সব জায়গায় এডিট করতে বসলে এই বেসিকগুলো আপনার কাজে লাগবে। সো আমি এখন ইউজ করছি স্ন্যাপসিড এবং এটা বিভিন্ন ফিচার দিয়ে আমি কনসেপ্টগুলো এক্সপ্লেন করব। ফার্স্টেই একটা ফান্ডামেন্টাল জিনিস আপনাকে বলে দিই যেটা আপনি সব ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। মনে করেন স্যাচুরেশন, আপনি জানেন না হয়তো বা এই জিনিসটা কী কাজ করে। সো যখনই আপনি কোনো একটা ফিচার নিয়ে কাজ করবেন একদম বাড়িয়ে দেখেন কী কাজ করছে, সবগুলো কালার অনেক বেশি ব্রাইট হয়ে গেল। এবং একদম কমিয়ে দেখেন সব কালার নাই হয়ে গেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তার মানে এই ফিচারটা আপনার কালার নিয়ে কাজ করে। আপনি স্যাচুরেশন যত কমিয়ে ফেলবেন তত একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে এবং যত বাড়িয়ে ফেলবেন কালারগুলো তত বেশি ভাইব্রেন্ট হয়ে যাবে। সো যখনই আপনি কোনো ফিচার নিয়ে কাজ করছেন, নট নেসেসারিলি আপনার জানা দরকার যে আপনার ফিচারটা কী কাজ করে। আপনি জাস্ট বাড়িয়ে এক্সট্রিমে নিয়ে যাবেন এবং কমিয়ে একদম মিনিমামে নিয়ে যাবেন এবং আপনি আইডিয়া পেয়ে যাবেন যে ফিচারটা কী কাজ করে। এবং একদম বেসিক আরেকটা ব্যাপার হচ্ছে এডিটিং আপনার কনসেপ্টের উপর নির্ভর করে। একদম বাড়ালে একদম কমালে যে বেটার, নট নেসেসারিলি। অনেকে একদম বাড়িয়ে দেয়, কন্ট্রাস্ট একদম ব্রাইটনেস বাড়িয়ে দেয়, এভাবে হয়তো এডিটটা বেস্ট হবে না। এডিট করার সময় আপনাকে দেখতে হবে যে আপনি কোন ভাইবটা, কোন মুডটা আপনি ছবিতে আনার চেষ্টা করছেন। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড। একদম ফার্স্টে আসা হচ্ছে ব্রাইটনেস, যেটা আমরা সবাই জানি। ব্রাইটনেস বাড়ালে ছবি উজ্জ্বলতা বাড়বে, ব্রাইটনেস কমালে ছবি ডার্ক হয়ে যাবে। বাট আপনি যদি একদম ব্রাইটনেস বাড়িয়ে দেন, আপনি দেখতে পাচ্ছেন যে ছবির বিভিন্ন উজ্জ্বল অংশ ফেটে যাচ্ছে, একদম হোয়াইট হয়ে পুড়ে যাচ্ছে। সো ব্রাইটনেস বেশি বাড়িয়ে দিলে কিন্তু আপনার ছবি বিভিন্ন অংশ বার্ন হয়ে যাবে। বাট একটা যে কনসেপ্ট বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে কিংবা অনলাইনে মানুষ ডার্ক ফটোর চেয়ে ব্রাইট ফটোতে বেশি ইন্টারাক্ট করে। তা আপনার যদি টার্গেট হয় যে আপনি বেশি এঙ্গেজ করবেন মানুষের সাথে, ব্রাইট ফটো দিলে হয়তো বেটার পারফর্ম করবে। এরপর আসে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট বেসিক্যালি ছবির মধ্যে বিভিন্ন এলিমেন্টের মধ্যে তফাৎটা বাড়িয়ে দিয়ে বেশি জিনিস ফুটিয়ে তোলে। অর্থাৎ ডার্ক অংশকে আরেকটু ডার্ক করে, ব্রাইট অংশকে আরেকটু ব্রাইট করে, দুটার মধ্যে পার্থক্য তৈরি করে এবং দুইটাই বেশি ফুটে ওঠে। এখন আপনি যদি বেশি কন্ট্রাস্ট করে দেন তাহলে ডার্ক অংশগুলো একদম অন্ধকার হয়ে যাচ্ছে এবং ব্রাইট অংশগুলো একদম ফেটে যাচ্ছে। আবার বেশি কমিয়ে দিলে আপনি দেখতে পাচ্ছেন একটু গ্রে স্কেলের মতো হয়ে যাচ্ছে, একটু ঝাপসা ঝাপসা কিংবা একটু গ্রে হয়ে যাচ্ছে। অর্থাৎ ডিফারেন্স কমে যাচ্ছে, সবগুলো মিড টোনে চলে আসছে, কালার একই লেভেলে চলে আসছে, তাই ডিফারেন্স ফুটে উঠছে না। তা আপনাকে দেখতে হবে যে আপনি কন্ট্রাস্ট বাড়াতে চাচ্ছেন নাকি কমাতে চাচ্ছেন। কোনো জিনিস যদি ফুটিয়ে তুলতে চান কন্ট্রাস্ট বাড়িয়ে দেবেন, কোনো জিনিস হাইড করতে চান, মনে করেন ব্যাকগ্রাউন্ডের ডিস্ট্রাকশন, ওটা কন্ট্রাস্ট কমিয়ে দিয়ে ফেড করে মিশিয়ে দিলেন। এরপর স্যাচুরেশন আমরা অনেকেই দেখেছি ফার্স্টেই। এরপর আসে ইম্পর্টেন্ট হাইলাইটস অ্যান্ড শ্যাডোজ। হাইলাইটস হচ্ছে ছবির ব্রাইট অংশগুলো। সো আমি যদি হাইলাইটস বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন ছবির যে অংশগুলো অলরেডি উজ্জ্বল ছিল সেগুলো আরও বেশি উজ্জ্বল হয়ে গেছে এবং হাইলাইটস কমিয়ে দিলে উজ্জ্বল অংশগুলো একটু ডার্ক হয়ে গেল। সো অনেক সময় ছবির উজ্জ্বল অংশগুলো যদি একদম পোড়া পোড়া অবস্থা হয়ে যায়, বেশি ব্রাইট হয়ে যায়, ওগুলোকে আপনি একটু কমিয়ে দিলে ছবিটা ফুটে ওঠে ভালো মতো। অন দি আদার হ্যান্ড শ্যাডোজ কাজ করে ছবির ডার্ক অংশগুলোতে। সো দেখেন এই ছবিতে আপনার ডার্ক অংশ কী আছে, পাতাগুলোতে ঠিক আলো পড়ে নেই। তা আমি যদি শ্যাডোজ বাড়িয়ে দিই, খালি ওই অংশগুলো দেখেন ব্রাইট হলো। ছবির ফুলটা কিন্তু অলরেডি উজ্জ্বল ছিল, তাই ওই অংশে কোনো ইফেক্টই ছিল না। শ্যাডোজ খালি ডার্ক অংশগুলোতে ইফেক্ট করে আর হাইলাইট কেবল উজ্জ্বল অংশগুলোতে ইফেক্ট করে। এরপর আসছে ওয়ার্মথ কিংবা আপনার কালার ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্স। সো আপনার ছবির ওয়ার্মথ যদি বাড়িয়ে দেন, আপনার ছবি বেশি অরেঞ্জিশ হয়ে যাবে। মনে করেন আপনি বিকেলের দিকে যদি ছবি তুলেন, একটা অরেঞ্জ হিউ আসে, আপনার হলুদাভ আলো আসে। তো আপনার ছবি যদি বেশি ফ্লোরোসেন্ট বাতির মতো হয়ে যায়, নীল আলোর মধ্যে থাকে, তা আপনি একটু কমলা রং অ্যাড করবেন যেন সাদা ফ্লোরোসেন্ট লাইটের মতো মনে হয়। অন দি আদার হ্যান্ড আপনি মনে করেন বাসার মধ্যে একদম ভিডিও করলেন বা আপনার লাইটগুলো একদম ব্লু একটা আভা দিচ্ছে, ইন দ্যাট কেসে একটু অরেঞ্জ মিশাবেন যেন আপনার ছবিটা হোয়াইট ব্যালেন্সে মাঝখানে চলে আসে। সো হোয়াইট ব্যালেন্সে বেসিক্যালি কিংবা ওয়ার্মথে বেসিক্যালি আপনি হয় অরেঞ্জ কালার মিশাচ্ছেন অথবা ব্লু কালার মিশাচ্ছেন। ডিপেন্ড করে যে আপনার অলরেডি ফটোটা কোন কালারে কোন আলোর মধ্যে তোলা আছে, ওই অনুযায়ী আপনি হোয়াইট ব্যালেন্স করে আসল কালারটা ফুটিয়ে তুলবেন। এরপর আমরা আসি অন্য ফিচার্সে, যেমন ডিটেলস।
ডিটেলস খুবই সিম্পল, আপনি যত বাড়িয়ে দিবেন ডিটেলস বেশি আসবে, বাট ডিটেলস বেশি দিলে আপনার যদি খেয়াল করেন দেখবেন যে বিভিন্ন জায়গায় সাদা সাদা ফাটা দাগ আসছে। স্পেশালি আপনি যখন আকাশে বিভিন্ন তারের ছবি তুলবেন এবং ডিটেলস বাড়িয়ে দিবেন কিংবা এইচডিআর বাড়িয়ে দিবেন, আপনার তারের পাশে পাশে সাদা সাদা বিভিন্ন অংশ আসে, অর্থাৎ লো রেজলিউশন অংশগুলো ফেটে যায়। তো বেশি ডিটেলস করতে গেলে আসলে আপনার ছবি ফেটে যেতে পারে, তাই সীমিত পরিসরে ডিটেলস ইউজ করা বেটার। এখন আপনি যদি ডিটেলস কমিয়ে দেন কিংবা স্ট্রাকচার, ইনস্টাগ্রামে এই সেম ফিচারটার নাম হচ্ছে স্ট্রাকচার, আপনি যদি কমিয়ে দেন তাহলে ছবিটা ব্লার হয়ে যায়। এখন অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া ছবি তো ব্লার থাকতে পারে, ওইটাকে আমি শার্পেন করে ডিটেলস বাড়িয়ে দিতে পারি, বাট ছবি আমি ব্লার করবো কোন দুঃখে? এখন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি এবং এটা অনেক ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। সেটা হচ্ছে, মনে করেন আপনি রাতের বেলা ছবি তুললেন, এবার আপনার ছবিতে এই যে আমি গ্রিন অ্যাড করলাম, আপনার ছবিতে অনেক দানা দানা ভাব আছে। আপনি যখন লো আইওসিতে, লো আলোতে, কম আলোতে যখন আপনি ছবি তুলেন, ছবিতে অনেক দানা দানা ভাব থাকে, যেরকম এই ছবিতে আমি এখন ইফেক্টটা দিয়েছি। সো আপনি যখন এরকম দানা দানা ছবি ব্লার করে দেন, বুম, দেখেন আপনার ছবির দানা দানা অংশগুলো কিন্তু গায়েব হয়ে গেল। তাই আপনার যদি ছবির কোনো অংশে দানা দানা অংশ থাকে, আপনি জাস্ট ওই অংশগুলো ব্লার করে দিলেই কিন্তু আপনার ছবি একদম পারফেক্ট হয়ে যায়। একদম সিম্পল বেসিক, অনেক ক্ষেত্রে কাজে লাগে এই জিনিসটা। সো আমি এখন মোবাইল ফটো এডিটিং শেখাচ্ছি, এবার এই জিনিসটা আপনার ভিডিওর ক্ষেত্রেও কাজে লাগবে, ডিজাইনের ক্ষেত্রেও কাজে লাগবে। এরপর আসছে আপনার এইচডিআর স্কেল। সো এইটা আপনার ছবির ব্রাইট অংশের বিভিন্ন ডিটেলস ফুটিয়ে তুলে এবং ডার্ক অংশের বিভিন্ন ডিটেলস ফুটিয়ে তুলে। সাধারণত এই ডিটেলসগুলো ফটোর মধ্যে হয়তো বা ছিল, এডিট করলে ফুটে উঠতো, বাট এইচডিআর ইউজ করলে সব ডিটেলস, ব্রাইট অংশের ডিটেলস, ডার্ক অংশের ডিটেলস একেবারে তুলে আনে। এরপর থাকে একটা হিলিং টুল। হিলিং টুলটা আপনার কম্পিউটারে যারা এডিট করেন তারা ফটোশপে এই ফিচারটা পেয়েছেন। বেসিক্যালি যে জায়গায় আপনি ক্লিক করবেন ওই অংশটা আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে ফেলবে। সো ওয়াটার ড্রপটা ছিল, আমি ওয়াটার ড্রপটার উপর ক্লিক করলাম, একদম অটোমেটিক প্রসেস করে ব্যাকগ্রাউন্ডের সাথে ওয়াটারটা গায়েব করে ফেললো। সো এই হিলিং টুলটা আপনার ফটোশপে পাবেন এবং বেশ কিছু অ্যাপে পাওয়া যায়, যেগুলো ছবির যে অংশ, মনে করেন আপনার ছবির মধ্যে একটা চিপসের প্যাকেট পড়ে আছে, ওটা আপনি গায়েব করতে যাচ্ছেন, হিলিং টুল দিয়ে মার্ক করলে গায়েব হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা অনেকে মিস করে যায়, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ কোন অ্যাঙ্গেল থেকে? আপনি যদি ছবি উপর থেকে তুলেন তাহলে আপনার পার্সপেক্টিভ চেঞ্জ করা লাগবে, আপনি যদি সাইড দিয়ে তুলেন চেঞ্জ করা লাগবে। সবসময় খেয়াল রাখবেন যে আপনার ছবির লাইনগুলো একদম স্ট্রেইট থাকে। আমরা যখন বিল্ডিংয়ের ছবি তুলি আমরা নিচ থেকে ছবি তুলি, তাই বিল্ডিংটা রেল লাইনের মধ্যে এক জায়গায় যে মনে হচ্ছে মিশে যাচ্ছে এন্ডিংটা, ওখানে আপনি পার্সপেক্টিভ যদি ঠিক করেন তাহলে একদম ফ্ল্যাট মনে হয়। এটা অনেক সময় আপনি যখন দূর থেকে একটা লেন্সের ছবি তুলছেন, যে ফ্ল্যাট ছবি আসে ওরকম একটা ইফেক্ট দেওয়ার জন্য অনেক কাজে লাগে। অ্যান্ড ফাইনালি আপনার যে অংশটা বাকি থাকে আমার মনে হয় সেটা হচ্ছে আপনার ভিনিয়েট। ভিনিয়েট বেসিক্যালি আপনার ছবির চারপাশে একটা ডার্ক ইফেক্ট দেয়, এক্সট্রিম, কিংবা একটা হোয়াইট ইফেক্ট দেয়, দুইভাবে যায়। বাট বেসিক্যালি ছবির মাঝখানে কোনো এলিমেন্টে যদি আপনি ফোকাস করতে চান তাহলে ভিনিয়েট দিয়ে আপনি মাঝখানে ওটা মানুষকে ফোকাস করতে বাধ্য করতে পারেন। অর্থাৎ আপনি চান যে ভিউয়ার্সের ছবি কোনো একটা পার্টিকুলার অংশ, মনে করেন আমি চাচ্ছি তারা এই পেডেলটাতে পানি ফোটাতে ফোকাস করুক, সো আমি ভিনিয়েট দিয়ে বাকি সব ব্ল্যাক করে ওই অংশ থেকে মানুষকে ফোকাস করতে বাধ্য করবো, ওইদিকে চোখটাকে গাইড করবো আমি। সো এই ছিল হচ্ছে কতগুলো একদম বেসিক ফিচার যেগুলো আপনার প্রায় সবগুলো ইন্টারফেসে কাজ লাগবে। আপনি মোবাইলে এডিট করেন কিংবা আপনি কম্পিউটারে এডিট করেন, ইনশাল্লাহ আপনার কাজে লাগবে। যদি আপনার মনে হয় এই বেসিকগুলো অন্য কারো লাগবে, শেয়ার করতে ভুলবেন না। মনে করেন আপনার কোনো ফটোগ্রাফার ফ্রেন্ড আছে যে শিখছে, প্লিজ তার সাথে শেয়ার করবেন। আমার চাই যত মানুষের কাছে সম্ভব তাদের কাছে এই নলেজগুলো, এই স্কিলগুলো পৌঁছে দেওয়া। তো এই ছবিটি এডিট করার আগে আমি বলে দিই, যখনই আপনি আকাশ পাবেন, আকাশটাকে অনেক সুন্দরভাবে পোর্ট্রে করার সুযোগ থাকে, তাই আমি আকাশটা নিয়ে বেশি খেলা করবো এবং এখানে কম্পোজিশন নিয়ে বেশ কিছু ট্রিক এক্সপ্লোর করবো। তো যখনই আপনি কোনো একটা ফটো এডিট করবেন, এডিট করার আগে কী করবেন, বিভিন্ন ফিল্টার্স এক্সপ্লোর করবেন, সো দ্যাট ইউ নো যে এই ছবির মধ্যে করার মতো কী কী অপশানস আছে। সো আমি বিভিন্ন ফিল্টার এক্সপ্লোর করি। পোর্ট্রেটে যদি আশপাশে আমি ডার্ক করে ফেলি, জিনিসটা ইফেক্ট আসছে না, কারণ পুরো আকাশই তো ব্রাইট থাকে, এমন না যে আকাশে একটা নির্দিষ্ট অংশে যেখানে আমরা তাকাই ওই অংশটা ব্রাইট থাকে। পপ দিলে আমরা বুঝতে পারছি যে আকাশটাতে কত কিছু করার অপশন আছে। অ্যাসেন্চুয়েটে আমরা দেখতে পাচ্ছি যে নিচের অংশে একটু ব্রাইটনেস আছে। মর্নিং অপশনে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা কালারফুল করলে কী ইফেক্টটা হয়। ফাইনালি আমরা যদি জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাই তাহলে দেখবো যে বিভিন্ন টেক্সচার আছে, বাট এই ছবিটার মেইন সৌন্দর্য হচ্ছে এটা কালারটার মধ্যে। তাই আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, আমরা কালার দিয়েই কাজ করবো। তো চলেন শুরু করা যাক। আমরা বুঝতে পারলাম যে এই ছবিতে আকাশ নিয়ে কাজ করতে হবে, কম্পোজিশন নিয়ে কাজ করতে হবে। সো ফার্স্ট অফ অল ছবির নিচে ডান পাশে দেখবেন যে কিছু গাছপালা আছে, আমি চাচ্ছি ওগুলো সরিয়ে ফেলতে।
তো আপনি দুইভাবে জিনিসটা করতে পারেন। এবং তার আগে আরেকটা জিনিস বলি যে কেন ছবিতে যদি আপনি সাবজেক্টটাকে খেয়াল করেন, সাবজেক্টটা কিন্তু মাঝখানে নাই, একটু বাম পাশে আছে। তাই আপনি একটা সলিউশন হচ্ছে আপনি ক্রপ করতে পারেন। ক্রপ করলে আপনার ডান পাশে গাছপালাও বাদ হয়ে গেল এবং আপনার সাবজেক্টটাও কিন্তু একদম ফ্রেমের মাঝখানে চলে আসলো। ইজি একটা ইফেক্ট। অথবা আপনি চাইলে, আমি এখন যে সফটওয়্যারটা ইউজ করছি, যে অ্যাপটা ইউজ করছি, সেটা হচ্ছে আপনার স্ন্যাপসিড। এখানে আপনি হিলিং টুল ইউজ করতে পারেন, তারপর গাছপালাগুলো বাদ দিতে পারতেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ডান। আমার কিন্তু গাছপালা বাদ হয়ে গেল। এখনও সাবজেক্টে কিন্তু ফ্রেমের মাঝখানে নাই। তাই ফ্রেমের বাম পাশে যদি আমি একটু এক্সট্রা অংশ আনতে পারি, তাহলে আমার ফ্রেমের মাঝখানে সাবজেক্টে চলে আসবে। সেটা হচ্ছে আপনার এক্সপ্যান্ড অংশ দিয়ে আমরা আনবো। এটা স্ন্যাপসিড অপশনটা আছে যে অটোমেটিক সফটওয়্যারটা বুঝে যে ওই অংশে কী থাকতো, তারপর সেই অংশটা ফিল করে ফেলে। সো আমরা ক্রপ করতে পারতাম, অথবা আমরা এক্সপ্যান্ড করে সাবজেক্টটাকে মাঝখানে আনলাম। এবং এই জিনিসটা আরও বেটার, কারণ এটা আপনি আপনার কভার পিকচার হিসেবে দিতে পারবেন যত লম্বা ফ্রেম হবে। সো ডান, আমাদের এডিট কিন্তু শেষ। ফাইনালি হিলিং টুলটা দিয়ে আমি একটু সাইডটাকে আরেকটু এডিট করি, কারণ একটু মনে হচ্ছে যেখানে এডিট করা হয়েছে। ডান, শেষ। এখন আমাদের এডিট করা শেষ, সাবজেক্টটা একদম মাঝখান বরাবর আছে এবং লম্বা একটা ফ্রেম আমাদের আছে। এখন সিম্পল আর ট্রিক, যখনই আপনি আকাশ দেখবেন এবং আকাশের মধ্যে মেঘ দেখবেন, এইচডিআই ইউজ করবেন চোখ বন্ধ করে। অনেক সময় নাও ইউজ করতে পারেন যদি আপনি আকাশে প্লেন রাখতে পারেন, বাট এইচডিআই ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। জাস্ট এইচডিআই ইউজ করলেন, দেখলেন পুরো পপ করলো পুরো আকাশটা। ডান। এখন যদি খেয়াল করেন আকাশের ডান পাশের উপরের অংশ শার্প, বাট বাম পাশের অংশটা খুব একটু শার্প না। তাই আমি ওই অংশটাতে যে স্ট্রাকচার একটু বাড়িয়ে দেব, মেঘটা তখন পপ করলো। এখন আমি চাচ্ছি আকাশটার মধ্যে আরেকটু কালার আনতে, এবং উপরের ব্লু কালারটা আমার খুব ভালো লাগছে। তাই আমি উপরে যাব, উপরে স্যাচুরেশনটা চেঞ্জ করে দেখলাম, ব্লু করে দিলাম, এবং ছবির নিচে আমি একটু স্যাচুরেশন বাড়িয়ে দিলাম। তাহলে এখানে দেখবেন একটা পিঙ্ক, এই যে একটা অরেঞ্জ হিউ পাচ্ছেন, একটা গ্রিন হিউ পাচ্ছেন, যেটা কিন্তু আগে দেখতে পাচ্ছিলাম না আমরা চোখে। বাম পাশে সেম কাজটা করি, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম, উপরেও সেম কাজ, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম। সো জাস্ট খেয়াল করলেন যে আমরা কত কালার এখান থেকে উঠিয়ে আনলাম। আমাদের শুরুতে কিন্তু কোনো কালারই ছিল না, অ্যাজ ইউ ক্যান সি। এখন ব্লু, গ্রিন, অরেঞ্জ, মেঘগুলোর স্ট্রাকচার সব উঠে আসলো। ফাইনালি যে মাঝখানে সাবজেক্টটা আছে, এখানে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, কন্ট্রাস্ট, স্ট্রাকচার, স্যাচুরেশন বাড়ালে করে ভালো লাগছে না, একটু কমাই দিই, বাস ডান। সো আমাদের এডিটের শুরু ছিল হচ্ছে এইটা, এখন আমরা এইখানে চলে আসছি। ফাইনালি যখন আপনি কোনো একটা ছবি এডিট করছেন, অনেক সময় মনে হয় যে সামনে অংশে একটা ফিল্টার দিয়ে এডিট করা, পিছনে অংশে আরেকটা ফিল্টার দিয়ে এডিট করা। পুরো অংশটা একসাথে মিক্স করতে হলে মনে হবে যে একটা ফিল্টারে তৈরি। ওই কাজটা করতে আমরা কার্ভে যাব, কার্ভে যাই, একটু এই ইফেক্টটা দেব, ডান। এখন পুরো ছবির একটু স্যাচুরেশন বাড়িয়ে দিই, স্যাচুরেশন তো অ্যাম্বিয়েন্সটা বাড়িয়ে দিই, ভাইব্রেন্স একটু বাড়িয়ে দিই, আর ব্রাইটনেসটা পারফেক্ট। এবং আমাদের ছবি এডিট করা শেষ। এখন যদি আমি পুরো এডিটটা আপনাকে দেখাই, একদম শুরুতে আমাদের ছবি ছিল হচ্ছে এইটা, আমার চেহারাও এখানে দেখা যাচ্ছে না, আকাশের মধ্যে যে কোনো ইফেক্ট আছে, কোনো কালার আছে, ওটাও বোঝা যাচ্ছে না। আমরা ফার্স্টে নিচের ডান পাশের অংশগুলো বাদ দিলাম যে গাছপালা ছিল, তারপর ছবিটা বাম পাশে এক্সপ্যান্ড করে সাবজেক্টটা আমি মাঝখানে আনলাম, খুব সুন্দর প্রোফাইল মানে কভার পিকচার হবে। হিলিং, এইচডিআই ইফেক্ট ইউজ করে আমি আকাশে মেঘগুলোকে ফুটিয়ে তুললাম। এরপর মেঘগুলো বিভিন্ন অংশনে স্যাচুরেশন বাড়িয়ে ওগুলো কালারগুলো আমি ফুটিয়ে তুললাম। ফাইনালি কার্ভস দিয়ে পুরো ছবিটিকে একটা ফিল্টারের মধ্যে আনলাম, তারপর ছবির ব্রাইটনেস একটু হালকা বাড়িয়ে দিলাম, এবং আমাদের ছবি এডিট শেষ। বিফোর, আফটার, আকাশ পাতাল ডিফারেন্স। এবং নট নেসেসারিলি যে এইটাই ফাইনাল এডিট, আপনি এটা আরও অনেক ডিফারেন্টভাবে এডিট করতে পারেন। আমি জাস্ট এই এডিটটার মধ্যে এক্সপ্লোর করলাম যে কীভাবে আমরা কম্পোজিশনকে জাস্ট ক্রপ করে না, মাঝে মাঝে এক্সপ্যান্ড করে আমরা কম্পোজিশনকে ঠিক করতে পারি, কীভাবে আকাশকে আমরা ম্যানিপুলেট করে বিভিন্ন কালার এখান থেকে বের করে আনতে পারি, কীভাবে ছবিটার ডান পাশে যেরকম স্ট্রাকচার থাকে, স্পষ্টতা থাকে, বাম পাশে ব্যালেন্সটা আনতে পারি, এবং পিছে ব্রাইট ব্যাকগ্রাউন্ডের সামনে সাবজেক্টকে কীভাবে ফুটিয়ে তুলতে পারি। সো আশা করি এই যে আজকে এডিটটা করলাম, এটার মাধ্যমে আমরা কিছু না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পেরেছি। এই ফটোটা এডিট করব, আমি এডিট করছি স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে। তো যে কোনো সফটওয়্যার দিয়ে যখন আমরা এডিট করি, প্রথমে আমাদের দেখতে হয় যে কোন কোন ফিল্টার আছে, কারণ ফিল্টারগুলো যখন আমি এক্সপ্লোর করবো তখন বুঝতে পারবো যে এই ছবিতে কী কী অপশানস আছে কাজ করার মতো। তো পপ অপশনে গেলে আমরা বুঝতে পারলাম যে আকাশে বেশ কাজ করার অপশান আছে, এবং নিচে মাটিতেও যখন আপনি কোনো পিচ দেখবেন, পিচের মধ্যে
বেশ কিছু টেক্সচার থাকে, সো এটা বেশ সুন্দর মতো ফুটিয়ে তোলা সম্ভব। এরপর মর্নিংয়ে যদি আমরা যাই, দেখবেন যে কালার করলে কেমন হয়। সো আমাদের নিচে অনেকগুলো কালার আছে, যেটা অরিজিনাল পিকচারে পুরোটা ডার্ক হয়ে আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আসলে খুব একটা ইফেক্ট এখানে নাই। সো আমরা কালার নিয়ে কাজ করবো। সো এই পিকচারে বেসিক্যালি তিনটা জিনিস আছে, আকাশটা নিয়ে কাজ করব, পিচটা নিয়ে কাজ করব, এর মধ্যে সাইকেলটা আছে ওটার কালারটা নিয়ে কাজ করব। সো আমরা আইডিয়া পেয়ে গেলাম, ফিল্টারগুলো দেখেছি কী কী কাজ করা সম্ভব। সো এখন আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল, যখনই আপনি আকাশ পাবেন এবং আকাশের মধ্যে মেঘ পাবেন, HDR স্কেপ বুম আমাদের ফুটে উঠলো। এবং যখন আমরা HDR দিলাম তখন দেখলেন নিচে পিচটাও কিন্তু ফুটে উঠলো। সো যখন মনে করেন কার্পেট, আকাশ কিংবা পিচ, এগুলো যখন জায়গায় টেক্সচার থাকে, আপনি যখন HDR ইউজ করেন জিনিসগুলো খুব সুন্দর পপ করে ওঠে, ফুটে ওঠে। সো ফুটে উঠলো আমাদের জিনিসটা। এখন আমাদের আশপাশে দেখবেন যে গাছপালাগুলো আছে, যখন কোনো গাছপালা দেবেন গ্রিন থাকবেন, ওগুলো যদি আপনি ফ্রেশ করতে চান, ব্রাইট করতে চান, স্যাচুরেশন বাড়িয়ে দেবেন। সো আমি সিলেক্টিভ টুলে গেলাম, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, দেখলেন সাথে সাথে পুরো জিনিসটার ভাইব্রেন্স বেড়ে গেল। ডান। সেম জিনিসটা আমি কপি করলাম, কপি করে ডান পাশে পেস্ট করে দিলাম, ডান। এবং স্যাচুরেশন আরেকটু কমাই দিই, যেন ওই খালি এরিয়াটাকে ইফেক্ট করে, নাহলে রাস্তার মধ্যে ছড়িয়ে যাচ্ছিল জিনিসটা। পারফেক্ট। এখন নিচে যে পিচটা আছে, পিচটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আরেকটু সলিড এই যে স্ট্রাকচার বাড়িয়ে দিলাম, তাহলে দেখছেন ওটার মধ্যে ডিটেলস চলে আসলো। সাইকেলের টায়ারের মধ্যে সেই কাজ করা যায়, অর্থাৎ পুরো আপনি চাইলে পুরোটা আস্তে আস্তে একটু একটু করে কাজ করতে পারেন। মানে এখানে যেহেতু ভিডিও বানাচ্ছি, বেশিক্ষণ টানলে আসলে উচিত হবে না। তো আমাদের সাইকেলটা খুব সুন্দর মতো ফুটে উঠছে, ওখানে কালারটাও উঠে আসছে। ফাইনাল থেকে হচ্ছে আকাশটা। আকাশে গেলাম কি যে বলছি, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, ব্লু হয়ে যাচ্ছে। একটু যদি ঝাপসা করি তাহলে মেঘের মতো লাগছে। নিচে আকাশটা আরও সুন্দর, স্যাচুরেশন একটু বাড়িয়ে দিই। স্যাচুরেশন যদি বাড়িয়ে দিই তাহলে মনে হচ্ছে আপনার একটা হলুদ আভা আসছে, মানে সূর্যটা এখনো আছে আকাশে, এরকম একটা ইফেক্ট আসছে। ডানের আকাশটা বেশ সুন্দর, এখানে অনেকগুলো কালার লুকিয়ে আছে, আমি যদি স্যাচুরেশন বাড়ালেই দেখতে পাবেন। হ্যাঁ, কিছু বেগুনি কালার এখানে আছে, বাম পাশে এটাও সেম কাজ। এবং আকাশের উপরের দিকে ইফেক্টটা নাই, দিয়ে দিলাম স্যাচুরেশন দিয়ে। পারফেক্ট। এখন পুরো ছবিটার একটু ব্রাইটনেস ওভারঅল আমাকে বাড়াতে হবে, একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। পারফেক্ট। সো আমাদের কিন্তু এডিট শেষ। বিফোর সাইকেলটা দেখাও যাচ্ছে না, পারলে আকাশের মধ্যে কোনো ডিটেলস আমরা দেখতে পাচ্ছি না, পিচের মধ্যে যে ডিটেলস যায় না, গাছগুলো মনে হচ্ছে অন্ধকার। বাট যে মতো আমাদের এডিট শেষ হলো, বুম, পুরো জিনিসটা কালারফুল হয়ে গেছে। এখন চাইলে পুরো জিনিসটাকে একটা সুতোয় গাঁথতে আপনি একটু কার্ভ ইউজ করবেন। কার্ভ ইউজ করলে মনে হয় যে পুরো ছবিটা একটা ফিল্টারের আন্ডারে আর কি। ডান, শেষ। এখন যদি আমরা সবগুলো এডিট একটা একটা করে দেখি, অরিজিনাল ছবি ছিল এটা, যেহেতু আমাদের অনেকগুলো টেক্সচারওয়ালা এলিমেন্ট ছিল, আমরা HDR স্কেপ দিলাম, সাথে সাথে আকাশ এবং পিচের ডিটেলসগুলো বের হয়ে আসলো। গ্রিনারি যে গাছপালাগুলো ছিল ওগুলোকে স্যাচুরেশন বাইরে ফ্রেশ করে তুললাম, পপ করে ফেললাম। সিলেক্টিভ দিয়ে আরেকটু পিচ থেকে আমি ডিটেলসগুলো ফুটিয়ে তুললাম। আকাশের তারপর বিভিন্ন অংশের আমি ব্রাইটনেসগুলো এবং স্যাচুরেশনগুলো বাড়িয়ে দিলাম, যেন বিভিন্ন কালার উঠে আসে আকাশের। তারপর ওভারঅল ছবিটার একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, কারণ আলো বের হয়ে আসছে একদম হরিজন থেকে, তো একটা ফ্রেশনেস, একটা ভাব, একটা উজ্জ্বল ভাব, ওই ইফেক্টটা দিলাম। ফাইনালি কার্ভ দিয়ে পুরো ছবিটাকে একই মিক্সচার, একই ফিল্টারের আন্ডারে নিয়ে আসলাম। সো আমাদের এডিট এভাবেই শেষ হয়ে গেল। সো দিস ইজ দ্য বিফোর অ্যান্ড আফটার। ফটোগ্রাফি একদম ফান্ডামেন্টাল তিনটা বেসিক হচ্ছে অ্যাপারচার, শাটার স্পিড অ্যান্ড ISO, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ISO মূলত আপনি যদি বাড়িয়ে দেন ছবির ব্রাইটনেস কিংবা ভিডিওর ব্রাইটনেস বেড়ে যাবে, এবং ISO যদি কমিয়ে দেন ছবি ডার্ক হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। মূলত ক্যামেরার সেন্সরের সেন্সিটিভিটি বাড়িয়ে কমিয়ে এই কাজটা করা হয়। আপনি যদি ISO নিয়ে খেলতে চান তাহলে মোবাইলের প্রো মোড কিংবা ম্যানুয়াল মোডে যে ISO অপশনটি নিয়ে আপনি কাজ করতে পারবেন। মনে করেন আপনি রাতের বেলা ফটো তুলছেন, আপনার আলো খুব একটা বেশি নাই, তা আপনি যদি ISO বাড়িয়ে দেন তাহলে ছবির উজ্জ্বলতা বেড়ে যাবে। কিন্তু একটা জিনিস সবসময় আপনাকে মনে রাখতে হবে, যতটা সম্ভব কম ISOতে
ছবি তুলবেন। কারণ আপনি ISO যত বাড়িয়ে দিবেন, মনে করেন 600, 800, 1000 করে দিচ্ছেন, তাহলে আপনার ছবিতে একটা দানা দানা ভাব আসবে, একটা গ্রেইনি ইফেক্ট আসবে। তা আপনার টার্গেট সবসময় হবে যেন ISO 50 কিংবা 100 মধ্যে যেন রাখেন। এবং মনে করেন যথেষ্ট আলো আপনি পাচ্ছেন না, ISO আপনাকে বাড়াতেই হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ISO কমিয়ে কিভাবে আমি আলো বাড়াতে পারি। একটা অপশন হচ্ছে শাটার স্পিড কমিয়ে দেওয়া, সেকেন্ড অপশন হচ্ছে অ্যাপারচার কমিয়ে দেওয়া, অথবা থার্ড অপশন হচ্ছে বাইরে থেকে আরও বেশি লাইট আপনার সাবজেক্টের উপর দেওয়া। সো এই ছিল একদম বেসিক লেভেলের ISO। তো আজকে আমরা ফটোগ্রাফি ফান্ডামেন্টাল 3টা কনসেপ্টে একটা শিখে ফেললাম, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এবং এই কনসেপ্টটা মোবাইলে যেভাবে কাজ করে ঠিক সেমভাবে DSLR-এর কাজ করে। ISO বাড়ালে ছবি উজ্জ্বলতা বেড়ে যাবে, কমালে ডার্ক হয়ে যাবে। That's about it. আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে ফটোগ্রাফি শিখছে কিংবা এই বিষয়ে ইন্টারেস্টেড, কিংবা আপনার যদি মনে হয় এই ভিডিওটা একটু হলেও এডুকেশনাল ইনফরমেটিভ ছিল, আপনাকে নতুনভাবে চিন্তা করতে সাহায্য করছে, মোবাইল ফটোগ্রাফি শিখতে আগ্রহী করে তুলছে, don't forget to share this video. আজকে আমরা এই ছবিটা এডিট করব। আমি এডিট করছি স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফিল্টার আছে। সো ফিল্টারগুলো দিয়ে আমরা এক্সপ্লোর করলে আমরা দেখতে পারবো যে ছবির মধ্যে কাজ করার জন্য কী কী অপশনস আছে। তো প্রথমেই আমরা যদি মর্নিংয়ে যাই তাহলে দেখবো নিচে একটা সূর্যের সুন্দর একটা কোমল রোদ আছে, যেটা হয়তো প্রথমে আমরা অবজার্ভ করছিলাম না। এবং উপরে যে লাল একটা বার আছে ওটা খুব সুন্দর লাগছে। এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করি তাহলে এখানে খুব একটা বেশি ইফেক্ট আসছে না, কাজ ফ্রেমের মাঝখানে একটা অংশ জাস্ট হোয়াইট, বাকি পুরোটা ডার্ক। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না কাজ করে আমরা পুরোটা কালার দিয়ে কাজ করবো। সো এখন ফার্স্ট অফ অল আমরা এইচডিআর স্কেপে যাবো, কারণ এখানে আকাশ আছে। এবং ফাইন স্ট্রংয়ে যাই, একটু কমিয়ে দিই। অনেক সময় যদি আপনি স্ট্রাকচার বাড়িয়ে দেন না, আপনি একটু তারগুলো খেয়াল করেন, তারগুলো আশপাশটা উঁচু নিচু হয়ে যায়, খুবই অ্যাবনর্মাল মনে হয়। তাই স্ট্রাকচার সবসময় একদম ফুল লেন্থে বাড়িয়ে দিবেন না, একটু রাখবেন। ডান। এবার আকাশটাকে আমি একটু পপ করাই, আকাশে ক্লিক করলাম, ব্রাইটনেস না বাড়ায় স্ট্রাকচার বাড়িয়ে দিই, তাহলে আকাশটা পপ করলো। এবং এটা যদি স্যাচুরেশন একটু বাড়িয়ে দিই, কালারটা সুন্দর ফুটে উঠবে। ডান। এবার এই ছবির মধ্যে খুব সুন্দর একটা কালার আছে, খুব সুন্দর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে উপরে লাল বারটা। এটাকে যদি আমি স্যাচুরেশন বাড়িয়ে দিই, দেখেন সুন্দর লাগছে না পুরো জিনিসটা, ব্লু রেড একদম সুন্দর একটা কন্ট্রাস্ট আসছে এখানে। ব্রাইটনেসটা একটু কমাই দিই, স্ট্রাকচার ডান। এরপর নিচে সিঁড়িতে আছে, সিঁড়িতে যেহেতু একদম সলিড একটা স্ট্রাকচার বাড়িয়ে দিলাম আমি, এবং এখানে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। ডান। এখন ওভারঅল ছবিটার আমি একটু কার্ভেচার ঠিক করলাম, সো দ্যাট ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড একটু মিক্সড অ্যান্ড ম্যাশড হয়ে যায়। ডান। এরপর ডিটেলস একটু অ্যাড করি, পারফেক্ট। ফাইনালি পুরো ছবির ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা একটু অ্যাডজাস্ট করি, ব্রাইটনেস একটু কমিয়ে দিলাম, সো দ্যাট মনে হয় যে আকাশটা পপ করছে। এবং যদি পুরো ইফেক্টে খেয়াল করেন দেখবেন যে নিচে সিঁড়িটাতে একটু হালকা আলো আছে, সিঁড়ি দিয়ে আপনি আকাশের দিকে যাচ্ছেন, উপরে লাল একটা কালার, সো মনে হচ্ছে সিঁড়ি দিয়ে বেয়ে আপনি আকাশের কোনো একটা সোপানে যাচ্ছেন। সো এই ইফেক্টটা আমি আনার চেষ্টা করছি। ডান। সিঁড়িতে আলোটা আরেকটু ইফেক্ট আমি ফোকাস করি, ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, ছোট রেডিয়াসে, পারফেক্ট। ডান পাশে ছোট্ট একটা গাছ আছে, এই গাছটার কালারটা আমরা কাজ করতে পারি। ডান। উপরে বাম পাশে সেম কাজ করি গাছগুলোর ক্ষেত্রে, পারফেক্ট। এখন যদি খেয়াল করেন দেখবেন যে ছবিটা অনেক বেশি লম্বা, সো আপনি চাইলে এই লম্বা ছবিটা রাখতে পারেন, অথবা আপনি চাইলে ক্রপ করতে পারেন, ক্রপ করে সিঁড়িটা এবং উপরের অংশটা এভাবে রাখতে পারেন। ডান। এবং দেখতে পাচ্ছেন যে সিঁড়ির মধ্যে বেশ ভালো একটা ইফেক্ট আসছে, কারণ ওটার মধ্যে একটা সূর্যের রশ্মি আছে মাঝখানে অংশে। সো আমরা যদি একদম ফুল সবগুলো স্টেপ খেয়াল করি তাহলে দেখব এই ছিল হচ্ছে আমাদের অরিজিনাল ছবি। এইচডিআর দেওয়ার পর, আকাশটা পপ করার পর, উপরে রেড কালারটা ফুলে তোলার পর, নিচের সিঁড়িটার এই আলোটাকে ফোকাস করার পর, পুরো ছবিটাকে একটা নির্দিষ্ট আবছায়ার মধ্যে আনার জন্য ডিটেলস বাড়ালাম, নিচের অংশের আইটু উজ্জ্বল করলাম, সিঁড়ির মধ্যে যে একটা সূর্যের আলোক আছে ওটাতে ফোকাস করলাম, টপটাতে ফোকাস করলাম, অ্যান্ড ক্রপ করে ছোটো করে ফেললাম। এবার এখানে আমাদের পুরো এডিট শেষ। সো এটা ছিল হচ্ছে প্রথম ছবি। এখন হচ্ছে এটা। সো এটার মধ্যে আপনার ব্লু কালার আছে, রেড কালার আছে একদম শূন্য মাত্র, এবং আপনার সিঁড়িটা দিয়ে মনে হচ্ছে আপনি আকাশের সোপানে এগিয়ে যাচ্ছেন। পারলে আপনি একটা কাজ করতে পারেন, নিচে বাম পাশে অংশটা একটু ডার্ক করে দিলেন, সো দ্যাট সিঁড়িটাতে ফোকাস হোক, কারণ এই পুরো ছবিটাতে আপনার বিভিন্ন কোনাকুনি করে জিনিসটা যাচ্ছে। তাই আমি চাচ্ছি সিঁড়িটা কোনাকুনি, আরেকটা সিঁড়ি কোনাকুনি, এবং উপরে লাল অংশটা যেন কোনাকুনি থাকে, সো একটা হারমোনি থেকে পুরো জিনিসটার উপর। সো এই ছিল হচ্ছে ফুল এডিট, বিফোর আফটার।
ফটোগ্রাফি করার জন্য আমাদের জাস্ট ক্যামেরায় প্রো কিংবা ম্যানুয়াল মোডটা লাগবে এবং একটা আলোর উৎস লাগবে। এবং আপনি চাইলে অনেকগুলো মোবাইলের ফ্ল্যাশ একসাথে ব্যবহার করতে পারেন কিংবা ডিফারেন্ট টাইপের লাইটিং দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারেন। সো লাইট পেইন্টিং করার জন্য প্রথমে আমাদেরকে মোবাইলের প্রো মোডে যেতে হবে। প্রো মোডে যাওয়ার পর আমরা ফোকাস করব, ম্যানুয়ালি ফোকাস করে আমাদের মডেল কিংবা সাবজেক্ট যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ফোকাস করব। ডান। এরপর আমাদের আইএসও একদম সর্বনিম্ন ভ্যালুটা দিব, 50 থাকলে 50, 100 হলে 100। তারপর শাটার স্পিড সব থেকে স্লোটা নিব, কারো হয়তো সব থেকে স্লো শাটার স্পিড হচ্ছে 10 সেকেন্ড, কারো 15 সেকেন্ড, কারো হয়তো 30 সেকেন্ড। সো আমরা সব থেকে স্লো শাটার স্পিডটা নিব। ডান। আমরা জুম করে সাবজেক্টটাকে জায়গা মতো আনলাম। পারলে ক্যামেরা স্ট্যান্ডটা আগানো পিছনে করলেই বেটার হয়, কারণ আমি জুম করলে একটু কোয়ালিটি লস করব, বাট এটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি। ফাইনালি আমাদের যে টাইমার আছে, টাইমারে আমরা 5 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড দিয়ে দিব, অর্থাৎ ক্লিক করার 10 সেকেন্ড পর আমাদের ছবিটা নেওয়া শুরু হবে। সো সব কিছু সেট। আমাদের কাছে দুটো মোবাইল ফোনের ফ্ল্যাশ আছে। এখন আমরা সবগুলো লাইট বন্ধ করে দেব। ফ্ল্যাশ দুটো শো করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের দুটো ফ্ল্যাশ এবং সাবজেক্টের ঠিক পিছে। এখন আমরা শুরু করছি। ক্লিক করলাম। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, গেট স্টার্টেড। এবং পেইন্টিং শুরু হয়ে গেছে আমাদের। প্রথমে আমরা পিছন দিকে একটু লাইটিং করছি এবং আস্তে আস্তে পরে আমরা মুখের সামনেও লাইটিং নিব, নাহলে সাবজেক্টটা ঠিক দেখা যায়। এবার মুখের সামনে একটু লাইটিং, মুখের সামনে লাইটিং। গুড। এন্ড দেখি আমাদের রেজাল্টটা কি ছিল। আপনি যত ডিফারেন্ট টাইপের লাইটিং দিয়ে এক্সপেরিমেন্ট করবেন, যত বেশি এনভায়রনমেন্ট তৈরি করবেন, যত ক্যারিকেচার তৈরি করবেন, আপনার ছবিগুলো আরও বেশি দারুণ হবে। তাই আমি চাবো আজকে আপনি লাইটিং ফটোগ্রাফিটা ট্রাই করেন অ্যান্ড পারলে আমাদের সাথে জিনিসটা শেয়ার করেন। ফটোগ্রাফির জন্য বেসিক যে 3টে জিনিস শিখতে হয় সেটা হচ্ছে একটা অ্যাপারচার, একটা আইএসও এবং ফাইনালি শাটার স্পিড, যেটা নিয়ে আজকে এই ভিডিও। শাটার স্পিড মূলত আপনি কতক্ষণ সময় ধরে আপনার লেন্স দিয়ে ছবি তুলছেন। আমরা সবাই শাটারের সাউন্ড শুনেছি যে একটা ক্লিক হয়। এখন আপনি মনে করেন 1 সেকেন্ড ধরে একটা ছবি তুললেন, তাহলে 1 সেকেন্ড ধরে আলোটা আপনার ফ্রেমে আসলো, সেন্সরে আসলো। আপনি 8 সেকেন্ড ধরে যদি একটা ছবি তুলেন, তার অনেকক্ষণ ধরে আপনার আলোটা আসতেই থাকবে। লাইট অনেক বেশি হবে কিন্তু ছবিটা অনেক ব্লারি হবে। এই সবগুলো জিনিস আমরা সিম্পল একটা ফ্যানের এক্সাম্পল দিয়ে শিখে নেব। প্রথমে আমরা ক্যামেরার প্রো কিংবা ম্যানুয়াল মোড অন করব। এখানে দেখবেন শাটার স্পিড কন্ট্রোল করার একটি অপশন আছে। আপনি যত দ্রুত শাটার স্পিডে ছবি তুলবেন, আপনার ছবির উজ্জ্বলতা কিন্তু তত কমে যাবে এবং আপনি তত বেশি ফাস্ট মুভিং অবজেক্টের স্টিল পিকচার সুন্দর করে তুলতে পারবেন, অর্থাৎ ছবি ঝাপসা কম হবে। এখন আমরা 1 সেকেন্ডের 125 ভাগের 1 ভাগ এত দ্রুত শাটার স্পিডে যদি ছবি তুলি, তাহলে দেখবেন আমরা পাখাগুলোকে অলমোস্ট থামিয়ে ফেলেছি, যদিও এখন একটু ব্লার আছে এবং ছবিটা অনেক ডার্ক আসছে। সো আমরা যদি আরেকটু স্টিল পিকচার নিতে চাই, তাহলে আমরা শাটার স্পিডটা আরেকটু দ্রুত করে ফেলবো। সো 1 সেকেন্ডে 500 ভাগের 1 ভাগ এরকম শাটার স্পিডে আমরা ছবি তুলবো, কিংবা 250 ভাগে 1 ভাগ। বাট এত ফাস্ট শাটার স্পিডে ছবি তুললে ছবি উজ্জ্বলতা অনেক কমে যাচ্ছে। সো ছবি উজ্জ্বলতা বাড়াতে আমরা আইএসও বাড়িয়ে দিলাম। আইএসও বাড়ানোর পর আমরা 1 সেকেন্ডে 500 ভাগে 1 ভাগ এই শাটার স্পিডে ছবি তুললাম এবং এখন দেখেন আমাদের রেজাল্টটা কী আসে। পাখাগুলো অলমোস্ট অ্যাজ এফ স্ট্যান্ড স্টিলে চলে আসছে, অর্থাৎ মনে হচ্ছে না যে ফ্যানটা চালা নাকি বন্ধ, মনে হচ্ছে বন্ধ। এখন যদি আপনি শাটার স্পিড স্লো করে ফেলেন, তাহলে দেখবেন ছবি একদম পুরো বার্ন আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক বেশি লাইট হয়ে যাচ্ছে। সো আমরা একটা আইএসও কমিয়ে দিচ্ছি। এরপর আমরা শাটার স্পিড মনে করেন 1 সেকেন্ডে 50 ভাগে 1 ভাগ কিংবা 100 ভাগ এরকম স্পিডে ছবি তুললাম এবং দেখবেন যে পাখাগুলো আলাদা করে দেখা যাচ্ছে না, একদম ব্লারি হয়ে মিশে গেছে। সো আপনি যদি স্লো শাটার স্পিডে ছবি তুলেন, তাহলে মুভিং অবজেক্টস কিন্তু আপনার ব্লারি আসবে, এবং আপনি যদি ফাস্ট শাটার স্পিডে ছবি তুলেন, তাহলে আপনার মুভিং অবজেক্টসও একদম শার্প অ্যান্ড স্টিল আসবে। সেটা আপনাকে বুঝতে হবে আপনি কখন ফাস্ট শাটার স্পিড ইউজ করবেন এবং কখন স্লো। সো হোপফুলি এই ভিডিওটা একটু হলেও আপনার জন্য হেল্পফুল ছিল। যাদের জন্য এই বেসিক ভিডিওটা, তাদের হোপফুলি ফটোগ্রাফি এরপর থেকে আরেকটু বেশি ইমপ্রুভ করবে। যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করলে কারো হেল্প হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও।
ফটোগ্রাফি তিনটা বেসিক কনসেপ্টের একটা হচ্ছে আইএসও, একটা হচ্ছে শাটার স্পিড এবং ফাইনালি আরেকটা হচ্ছে অ্যাপারচার, যেটি নিয়ে আজকে এই ভিডিও। অ্যাপারচার মূলত সবথেকে ভালো কাজ করে যখন আপনি একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে কাজ করছেন। বেশিরভাগ মোবাইল ফোনে হয়তো আপনি অ্যাপারচারের অপশনটা খুঁজে পাবেন না, বা তবুও আমি একটা মোবাইল ম্যানেজ করেছি যেখানে আপনার একটু হলেও অ্যাপারচারটা এক্সপ্লোর করার সুযোগ থাকে। তো চলেন আমরা মোবাইলের এক্সাম্পলে চলে যাই। অ্যাপারচার অনেকটা আপনার চোখের মনির মতো। যখন আলো অনেক কম থাকবে অ্যাপারচারটা অনেক বড় হয়ে যাবে, এবং আলো যখন বেশি থাকবে অ্যাপারচার অনেক ছোট হয়ে যাবে। মোবাইলে দেখেন এখন 2.4 অ্যাপারচারে আছে। আপনি যখন অ্যাপারচার ভ্যালু কমিয়ে দিবেন আপনার লেন্সে কিন্তু অনেক বড় হয়ে যাবে ওপেনিংটা, এবং ছবির উজ্জ্বলতা বেড়ে যাবে। সো অ্যাপারচার কম হলে ব্রাইটনেস বেড়ে যায়, অ্যাপারচার বেশি হলে ব্রাইটনেস কমে যায়। এখন অ্যাপারচার খালি ব্রাইটনেস কমায় বাড়ায় না, ডেপথ অফ ফিল্ড নিয়েও কাজ করে। বাট ফার্স্টে আমরা ব্রাইটনেসের জিনিসটা দেখব। এখন 2.4-এ আছে, সো ব্রাইটনেস কম। বাট অ্যাপারচার যখন কমিয়ে আমরা 1.5-এ নিয়ে যাচ্ছি, ব্রাইটনেস দেখতেই পাচ্ছেন অনেক বেশি বেড়ে যাচ্ছে। সো আপনি যখন অ্যাপারচার ভ্যালু কমিয়ে দিবেন ব্রাইটনেস বেড়ে যাবে, এবং অ্যাপারচার ভ্যালু যখন বাড়িয়ে দিবেন ব্রাইটনেস কমে যাবে। এখন আমরা দুটো অবজেক্টকে ফোকাস করে ডান পাশে যে অবজেক্টটা আছে ওটা একদম পিছিয়ে নিয়ে যাচ্ছি। এখন খেয়াল করবেন যে অবজেক্টটা পিছে আছে, যে অবজেক্টটা ফোকাসের বাইরে আছে, কিভাবে কম ব্লার্ড হয় এবং বেশি ব্লার্ড হয়। 2.4 অ্যাপারচারে ব্লাডটা কম আছে, বাট 1.5-এ যখন আমরা নিয়ে যাব দেখবেন পিছে অবজেক্টটা অনেক বেশি ব্লার্ড হয়ে যাচ্ছে। সো অ্যাপারচার ভ্যালু যখন আপনি কমিয়ে দেন তখন ফোকাসের বাইরে থাকা জিনিসপত্রগুলো আরও বেশি ব্লারি হয়ে যায়, এবং অ্যাপারচার যখন বাড়িয়ে দেন তখন সব জিনিসই কম ব্লার্ড হয়। সো আপনি যদি ল্যান্ডস্কেপের ছবি তুলতে চান এবং সব কিছু যদি আপনি ফোকাসে রাখতে চান তাহলে আপনি বেশি অ্যাপারচারের ছবি তুলবেন। আর আপনি যদি একজন মানুষের পোর্ট্রেট তুলতে চান এবং বাকি সব কিছু ব্লার করে ফেলতে চান ব্যাকগ্রাউন্ডে, তাহলে আপনি কম অ্যাপারচারের ছবি তুলবেন। এখন আমরা সামনে অবজেক্টটাতে ফোকাস না করে পিছে অবজেক্টটাতে ফোকাস করছি, এবং খেয়াল করেন সামনে থাকা অবজেক্টটা ব্লাইন্ডনেস যখন আপনি অ্যাপারচার কমিয়ে দিচ্ছেন বেড়ে যাচ্ছে, এবং যখন অ্যাপারচার বাড়িয়ে দিচ্ছেন সেটা আর একটু শার্প মনে হচ্ছে। সেভাবে অ্যাপারচার ব্রাইটনেস এবং ডেপথ অফ ফিল্ড নিয়ে কাজ করে। যদিও অ্যাপারচার মূলত ডিএসএলআরেই ব্যবহার করা হচ্ছে, বাট আই হোপ সামনের ফিউচারে অ্যাপারচার ফোনেরও একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে দাঁড়াবে। সো যদিও আজকে হয়তো আপনি মোবাইলে অ্যাপারচার ইউজ করতে পারছেন না, বাট দেন এগেন এই কনসেপ্টটা আপনার ফটোগ্রাফিতে অনেক অনেক বেশি হেল্প করবে। একদম বেসিকই একটা কনসেপ্ট। আমরা যখন এই কালারটা দেখি আমরা স্পষ্ট বলে ফেলতে পারি যেটা সাদা, কিন্তু ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলি কিংবা ভিডিও করি অনেক সময় একদম নিখুঁত সাদাটা খুঁজে বের করা ক্যামেরার জন্য একটু টাফ হয়ে যায়, এবং তখনই দরকার হয় হোয়াইট ব্যালেন্স, অর্থাৎ অ্যাকচুয়াল সাদা কালারটা নির্ণয় করে দেওয়া। আপনি মনে করেন রোদের মধ্যে ভিডিও করছেন, কিংবা মনে করেন টাংস্টেন বাতির আলোর মধ্যে যদি ভিডিও করেন তাহলে দেখবেন আপনার মুখেটা হলুদাভ আভা আসছে। সো এটা ইয়েলোইশ আভা আপনার মুখে আসে যখন আপনি হলুদ লাইট সোর্সের সামনে ভিডিও করেন। আবার আপনি যখন ঘরের মধ্যে ভিডিও করেন তখন দেখবেন একটা নীলাভ আভা আসে, একটা ব্লুইশ আভা আসে। সো কোনোটাই অ্যাকচুয়াল কালার কিন্তু না। আপনি হয়তো দেখতে একরকম, কিন্তু যখন আপনি ফ্লোরোসেন্ট লাইটের মধ্যে কাজ করছেন আপনাকে একটু নীল লাগবে, এবং আপনি যখন একটু টাংস্টেন বাতির মধ্যে কাজ করবেন তখন আপনাকে একটু হলুদ লাগবে। সো হোয়াইট ব্যালেন্স দিয়ে আপনি অ্যাকচুয়ালি লাইটটাকে এমনভাবে ফিক্স করতে পারেন যেন আপনি অ্যাকচুয়ালি দেখতে যেরকম সেরকমই কি আপনাকে ক্যামেরাতে কিংবা ছবিতে দেখাবে। এই হোয়াইট ব্যালেন্স আপনি ইজিলি ক্যামেরা প্রো কিংবা ম্যানুয়াল মোডে যেয়ে ফিক্স করতে পারেন। আপনি এই জিনিসটা আরেকভাবে হয়তো ফিক্স করতে পারেন, সেটাকে বলা হচ্ছে কেলভিন স্কেল। কেলভিন স্কেলে আপনি যত উপরে যাবেন 6000 কেলভিন কিংবা 7000 কিংবা 8000 কেলভিন, আপনার ছবি কিংবা আপনার ভিডিও তত বেশি অরেঞ্জিশ হয়ে যাবে, এবং আপনি যত নিচে যাবেন মনে করেন 4000 কেলভিনের নিচে 3000 কেলভিন, তাহলে আপনার ছবিটা অনেকটা নীলাভ হয়ে যাবে, একটু ব্লুইশ হিউ চলে আসবে। সো আপনি যখন ক্যামেরা কিংবা ভিডিও দিয়ে ছবি তুলছেন কিংবা ভিডিও করছেন অটোমেটিক অনেক সময় হয়তো হোয়াইট ব্যালেন্সটা হয়ে যায়, কিন্তু যদি না হয় আপনি ম্যানুয়ালি যেয়ে সেই জিনিসগুলো ঠিক করতে পারেন। অনেক সময় দেখবেন আপনার ক্যামেরা কিংবা আপনার ডিএসএলআরে ক্লাউডি, শেডি এরকম বিভিন্ন অপশন দেওয়া থাকে, যেগুলো মনে করেন আপনি যদি রোদের মধ্যে ভিডিও করেন তাহলে অটোমেটিক আপনার হোয়াইট ব্যালেন্সটা করে ফেলে, কিংবা টাংস্টেন লাইটের মধ্যে যদি ভিডিও করেন তাহলে অটোমেটিক হোয়াইট ব্যালেন্সটা করে ফেলে। এসব যদি নাও থাকে আপনি জাস্ট কেলভিন স্কেলটা ঠিক করে আপনার হোয়াইট ব্যালেন্সটা কারেক্ট করে ফেলতে পারেন। সো এরপর থেকে আপনি যখনই ছবি তুলবেন একটা জিনিস চেষ্টা করে দেখবেন যে আপনি বাস্তবে যে জিনিসটা যেই কালারে দেখছেন আপনার ক্যামেরা কিংবা আপনার ডিভাইসেও কি জিনিসটা সেম কালারে আসছে
নাকি না। যদি সেম কালার না আসে তাহলে আপনি জানেন যে আপনাকে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করতে হবে। হোপফুলি আজকে এই সিম্পল একটা ভিডিও আপনাকে পরবর্তী সবগুলো ভিডিও কিংবা ছবিতে আরেকটা এক্সট্রা জিনিস অবজার্ভ করতে শেখাবে, সেটা হচ্ছে কালার ব্যালেন্সটা, হোয়াইট ব্যালেন্সটা। তো যদি আপনার মনে হয় এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল ছিল, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। স্যার আমরা দেখব কিভাবে জাস্ট মোবাইলের প্যানোরামা ইফেক্টটা ইউজ করে আমরা নিজেদেরকে ইজিলি ক্লোন করে ফেলতে পারি। তো আপনার মোবাইলে প্যানোরামা অপশনটা চুজ করতে পারেন। প্যানোরামা যে কাজটা করে সেটা হলো, যখন আপনি এক সাইড থেকে একটা ছবি তোলা শুরু করেন, ক্যামেরাটা একটা ছবি তুলে, এবং আপনি যখন সাইডে যান, মনে করেন ইন দিস পার্টিকুলার কেস ডানে যাচ্ছেন, ক্যামেরা কিছুক্ষণ পরপর ডানের আরেকটা ফ্রেমে ছবি তুলছে। সো এভাবে আপনি যত সাইডে যেতে থাকেন, ক্যামেরা একটা একটা করে ছবি তুলতে থাকে, এবং সম্পূর্ণ অ্যাঙ্গেলটা যখন কভার হয়, ক্যামেরার কাছে অনেকগুলো ছবি থাকে, ওই সবগুলো ছবি মিলিয়ে সে একটা কমপ্লিট প্যানোরামা পিকচার তৈরি করে। সো এখন যেহেতু ফান্ডামেন্টাল ক্লিয়ার, এখন আমরা দেখব যে কীভাবে নিজেদেরকে ক্লোন করা যায় এই পার্টিকুলার ইফেক্টটা দিয়ে। সো ফার্স্টেই আপনি 3টা পজিশন সেট করবেন। সো ফার্স্টে আমি একদম বাম পাশের ফ্রেমে নিজেকে রাখছি। বাম পাশের ফ্রেমে ফার্স্ট পজিশনটা নিয়ে আমি প্যানোরামা স্টার্ট করলাম, এবং ফার্স্ট ছবি এখন ক্লিক হলো, ডান। সো আমার ফার্স্ট ছবি তোলা হয়ে গেল। এখন আপনি ক্যামেরা মুভ করবেন না, ক্যামেরা মুভ না করে আগে নিজে সেকেন্ড পজিশনে যাবেন। সেকেন্ড পজিশনে যাওয়ার পর যখন আপনি কনফিডেন্ট যে আপনি এখন পোজটা দিতে পারবেন, তখন আপনি ক্যামেরাটাকে মুভ করবেন। সো ক্যামেরাটা এখন আমরা মুভ করছি, এবং সেকেন্ড শট নেওয়া হয়ে গেছে। এরপর এগেইন ক্যামেরা মুভ না করে আগে নিজে থার্ড পজিশনে যাবেন। থার্ড পজিশনে যেয়ে যখন আপনি কনফিডেন্ট যে আপনি পোজ দেওয়ার জন্য রেডি, তখন আপনি ক্যামেরাটা মুভ করবেন, অ্যান্ড থার্ড ফ্রেম হয়ে গেল, অ্যান্ড ডান। এখন যখন ক্যামেরার সবগুলো পিকচার একসাথে জোড়াতালি দিবে, তখন দেখবেন আপনার সম্পূর্ণ প্যানোরামা ইফেক্টটা চলে এসেছে। অনেক সময় হচ্ছে মাঝখানে হয়তো স্টিচ ইফেক্টটা দেখা যাবে, বাট আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন তত ভালো রেজাল্ট পাবেন। সো হোপফুলি ভিডিওটা একটু হলো আপনার জন্য নতুন ছিল। আমি চাবো যে আপনি এখনই আজকেই এই ট্রিকটা ট্রাই করে দেখেন, এবং পারলে নিজে ক্লোন করার চেষ্টা করে দেখেন। আজকে আমরা মোবাইলে ফটো এডিটিং শিখবো লাইটরুম অ্যাপের মাধ্যমে। এখন আমি লাইটরুম ইন্টারফেসে আছি। সো ছবি এডিট করার আগে প্রথমে আমাকে ছবিটা ইম্পোর্ট করতে হবে। সো আমি আমার মোবাইলে ক্যামেরাতে যাব, এবং ক্যামেরা থেকে আমার নিজে তোলা একটা ছবি এখানে ইনপুট করি। সো মনে করি আমার এই ছবিটা খুব ভালো লেগেছে, সো আমি অ্যাড দিলাম। এখন এই ছবিটা চলে আসলো লাইটরুমে, এখানে লাইব্রেরিতে। এখানে আমি এটা সিলেক্ট করলাম, তাহলে আমাদের এডিটিং শুরু হবে। এখন ফার্স্ট অফ অল আমি ক্রপ করি একটু। সো ডান পাশে আমাদের বিভিন্ন অপশন আছে, সো অপশনগুলো আমরা একটু একটু করে এক্সপ্লোর করব। সো ফার্স্ট আমাদের ক্রপ অপশনটা আছে। সো ফার্স্ট আমি একটু ক্রপ করতে যাচ্ছি, ডান পাশে একটু এক্সট্রা স্পেস হয়ে গেছে। আমি চাচ্ছি গাছের অংশটা এবং মসজিদের মিনারগুলো থাকুক। সো আমি যদি ক্রপ করতে যাই তাহলে উপর নিচ থেকে ক্রপ হয়ে যাচ্ছে। সো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আনলক করে দেবো এটাকে। উপরের ডান পাশে সেকেন্ড অপশন আনলক করে দিলে আমরা যে কোনো ডাইমেনশন নিজে ইচ্ছা মতো ক্রপ করতে পারবো। এখন আমরা কম্পোজিশনের রুল অনুযায়ী একদম মিনারটাকে ইন্টারসেকশন পয়েন্টে রাখবো, গ্রিডগুলোর যেন এটা ফোকাসে থাকে মোটামুটি, ডান। সো এটা হচ্ছে আমাদের বেসিক কম্পোজিশন। এখন ফোর্থ অপশানে আমাদের বেশ কিছু প্রোফাইল দেওয়া আছে, মনোক্রোম, আর্টিস্টিক, এবং নিচে দেখবেন আপনি এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন, এটা ইফেক্টটা। সো আমরা আরও কিছু ইফেক্ট দেখি, আর্টিস্টিক 1, 2, 3। ও ওয়াও, এটা বেশ দারুণ লাগছে আমার। দেখেন অরিজিনাল পিকচার হচ্ছে এটা, আর আর্টিস্টিক ইফেক্ট 3তে এইটা চলে আসছে, বেশ সুন্দর রেড। আমার এটা খুব ভালো লাগছে, কারণ এটা ছবিটাকে ওভার এক্সপোজড করছে না, ওভার এডিট মনে হচ্ছে না, বাট খুব সুন্দর একটা কালার দিচ্ছে। সো আমি এটাই রাখবো। সো আমি এই প্রোফাইলটা রেখে দিলাম। ফিফথ অপশানে দেখবেন আপনার অটো এডিট অপশান আছে, জাস্ট এটা ক্লিক করলে থাম করে আপনার পুরো পিকচারটা আরও দারুণ হয়ে গেল। সো এটা অটোমেটেড প্রসেস, এবং খুব একটা এফোর্ট দিতে হয় না, জাস্ট ক্লিক করবেন আপনার ছবি এডিট হয়ে যাবে। সো আমরা বিফোর অ্যান্ড আফটার দেখি। আপনি যে স্ক্রিনে ট্যাপ করে থাকলে আপনাকে বিফোর দেখাবে, ছেড়ে দিলে আফটার, বিফোর আফটার। আমার কালারটা খুবই দারুণ লাগছে, এবং মেঘের মধ্যে কিছু ডিটেলস আসছে। এবং সবথেকে বেশি খেয়াল করার মতো জিনিস হচ্ছে, আপনি যদি মিনারগুলো খেয়াল করেন, মিনারগুলোতে আগে খুব একটা কালার কিংবা খুব একটা ডিটেলস আসছিল না, বাট এখন রেড কালার দেওয়ার কারণে মাঝখানে কাঁচগুলো জলজল করছে, এবং ডিটেলসগুলো আরও সুন্দর করে ফুটে উঠেছে। সো আমার বেশ দারুণই লাগছে। এরপর আমরা কার্ভ নিয়ে কিছু কাজ করতে পারি, এক্সপোজার বাড়াতে কমাতে পারি, বেশি বাড়াবো না, তাহলে ভাইবটা চলে যাচ্ছে। কন্ট্রাস্ট
সামান্য হাইলাইটস দিলে খালি ছবির উজ্জ্বল অংশগুলো চেঞ্জ হয়। সো হাইলাইটস খুব একটা বেশি বাড়াতে যাবে না, বিকজ হাইলাইটস যদি আমি বাড়াতে যাই তাহলে মেঘগুলো চলে যাচ্ছে। ওকে, শ্যাডোসের পার্ট হচ্ছে আপনার গাছপালাগুলো। সো কিছু ডিটেলস রাখতে আমি শ্যাডোস একটু বাড়িয়ে দিব, হোয়াইটস একটু বাড়িয়ে রাখি, ব্ল্যাকস বাড়ালে বেশি ফেয়ার হয়েছে, সো ব্ল্যাকস 11 রাখছি, ডান। এরপর আপনি বিভিন্ন কালার নিয়ে কাজ করতে পারেন। আপনি টেম্পারেচার বাড়াতে কমাতে পারেন, বেশি বাড়ালে আপনার লাল হয়ে যাবে, বেশি কমালে আপনার নীল হয়ে যাবে। বাট আমার এখন যে কালারটা আছে ওইটাই আমার খুব ভালো লাগছে, বিকজ ছবির নিচে আপনার রেডিশ হিউ এবং উপরে ব্লুইশ হিউ, সো খুব সুন্দর কম্বিনেশন হয়েই গেছে ফার্স্ট থেকেই। সো লাইটরুমে অটো এডিটিংয়ে আপনার বেশ ভালো কাজই দিচ্ছে। একটু ভাইব্রেন্স বাড়ানো যায়, হ্যাঁ ভাইব্রেন্স বাড়ালে দারুণ হয়, একটু মিনারটা একটু ফুটে ওঠে, ডান। এরপর আসি স্প্লিট টোনে। এইখানে আপনি কিন্তু এখানে ক্লিক করে আরও কিছু অপশনস পাবেন যেখানে লেখা আছে স্প্লিট টোনটা, সো ওগুলো আপনি এডিট করে দেখতে পারেন। সো টেক্সচার বাড়ালে আপনার মিনারের ডিটেলসগুলো আরও বেশি ফুটে উঠছে, বাট আপনার আকাশটাও খুব একটা ভালো হচ্ছে না, ফেটে যাচ্ছে। সো আমি টেক্সচার বেশি বাড়াবো না, ক্ল্যারিটিতেও সেম ইফেক্টে হবে, আকাশটা ফেটে যাবে। ডিহেজ করা যদি করি তাহলে আকাশটাও এগেইন ফেটে যাচ্ছে। ওকে, সো এইসব কোনো ইফেক্টের দরকার নেই। আমি ভিনিয়েটও করতে যাবো না, বিকজ আমি ছবির মাঝখানে কোনো ফোকাস পয়েন্ট রাখিনি। ছবির ডান পাশে এবং বাম পাশে আমার বেসিক্যালি অবজেক্টগুলো আছে, সো ভিনিয়েট করে খুব একটা লাভ হবে না। যদি ছবির মাঝখানে কোনো একটা জিনিস থাকতো তাহলে হয়তো আরেক কথা থাকতো। সো এখানে মেইন যে আমার খুব পছন্দের ফিচারটাতে আমি ডিরেক্ট চলে যাই, সেটা হচ্ছে আমার গ্রেইন অ্যামাউন্টটা খুব ভালো লাগে। অন্য অনেকগুলো এডিটার আছে, বাট ওগুলোতে গ্রেইন দেওয়ার খুব একটা ভালো অপশন নেই। সো গ্রেইন দিতে আমার খুব ভালো লাগে, এবং গ্রেইনটা দিলে আপনার মনে হয় অনেক পুরাতন ছবি, এ দেখেই মনে হচ্ছে যে অনেক পুরাতন আমলে একটা ছবি হয়ে গেছে। সো আপনি গ্রেইনের রাফনেস, আপনার সাইজ সব কিছু এডিট করতে পারেন। সো গ্রেইন খুব একটা বেশি দিব না, বিকজ ক্লিয়ার পিকচারটা অনেক দারুণ আসছে। অনেক সময় পিকচারে কোয়ালিটি লো হলে কিংবা পিকচার খুব একটা ভালো না হলে গ্রেইন দিয়ে ওই জিনিসটা ঢাকার চেষ্টা করা যেতে পারে। সো আমি এখানে ঢাকার চেষ্টা করবো না, বিকজ পিকচারটা অলরেডি বেশ দারুণ আসছে। এরপর আমরা শার্পনেস দিয়ে বাড়াতে পারি, খুব একটা দরকার হচ্ছে না, বিকজ আমি মেকটাকে ফোকাসে রাখতে যাচ্ছি। ফাইনালি লেন্স কারেকশন, এটা খুব দারুণ একটা অপশন, বেশ অ্যাডভান্স একটা অপশন। বেসিক্যালি এই ফিচারটা থাকে, এই মানে হচ্ছে এই যে আপনি যদি ডিএসএলআর দিয়ে ছবি তোলেন তাহলে ওই চিন্তা করেই অনেক সময় হয়তো এই অ্যাপটা বানানো হয়েছে। সো ক্রোমাটিক অ্যাবেরেশন আমি অন দিয়ে রাখি। অনেক সময় দেখবেন ক্রোমাটিক অ্যাবেরেশন যদি আমি সিম্পলি এক্সপ্লেন করি, দেখবেন অনেক সময় ছোটো ছোটো তারের আশপাশে আপনার ছবিতে খুব বাজে ইফেক্ট পড়ছে, কিংবা এডিট করার কারণে তারের আশপাশে আপনার সাদা টাদা হয়ে যাচ্ছে। সো অনেক সময় আপনার লেন্সের কারণে আপনার অবজেক্টগুলো একদম কিনারগুলোতে একটু সাদা সাদা অংশ চলে আসে, সো একদম এজগুলো স্পষ্ট থাকে না। সো রিমুভ ক্রোমাটিক অ্যাবেরেশন দিলে অ্যাটলিস্ট এজগুলো একটু ক্লিয়ার হয়। সো আপনি স্পষ্ট বুঝতে পারবেন। মিনারটাতে যদি আপনি খেয়াল করেন, মিনারের এই অংশটাতে আপনি যদি খেয়াল করেন দেখবেন ক্রোমাটিক অ্যাবেরেশন দিলে একটু পার্থক্য তৈরি হচ্ছে। ক্রোমাটিক অ্যাবেরেশন না দিলে একটু ডার্ক থাকছে এবং সাদা সাদা অংশ আসছে, বাট অন করে দিলে জিনিসটা ঠিক হয়ে যাচ্ছে। সেটা খুব ছোট্ট ডিটেল, বাট দারুণ যে এই অ্যাপের মধ্যে সেই জিনিসটা ইনক্লুডেড আছে। সো আমাদের ছবি এডিট ডান। এখন যদি আমরা দেখি বিফোর, তার আগে আমরা পিছিয়ে যাই। আমরা যদি বিফোর আফটার দেখতে চাই, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। বিফোর আফটার অবভিয়াসলি আপনার ফিল্টার এবং অটো এডিটিং বহুত কাজ করেছে এখানে, অটোমেটিক অনেক কাজ করে দিয়েছে এই লাইটরুমের অ্যাপটি। বাট দেন এগেইন আপনার কালার অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়েছে এবং আপনার ডিটেলস আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। সো এটা বেসিক্যালি ওয়াক থ্রু ছিল এই লাইটরুম অ্যাপটার মধ্যে দিয়ে। সো হোপফুলি যারা লাইটরুম অ্যাপ নিয়ে আরও এডিট করতে চান তারা হোপফুলি এখান থেকে কিছু আইডিয়া পিক করতে পারবেন এবং দারুণ কিছু রেজাল্টস এখান থেকে বের করে আনতে পারবেন। এখন আপনি যদি এটা ডিভাইসে সেভ করতে চান, উপরে ডান পাশে শেয়ার অপশানে ক্লিক করবেন, তারপর সেভ টু ডিভাইস দিতে পারেন, অথবা আপনি চাইলে এক্সপোর্ট দিতে পারেন, জেপিইজি, ডিএনজি, টিআইএফ, অরিজিনাল বিভিন্ন ফরম্যাট আপনি সেভ করতে পারেন। কতটুকু কোয়ালিটি নিয়ে করতে চান ওটা দিতে পারেন। আপনি ওয়াটারমার্ক দিতে পারেন, ওয়াটারমার্ক নিজে অ্যাড করতে পারেন, আরও অনেক অপশানস আছে। সো ওগুলো আপনি নিজের যেটা দরকার হবে সেটা আপনি নিয়ে নিতে পারেন, তারপর এক্সপোর্ট করে ফেলতে পারেন, অ্যান্ড আপনার ধাপাধাপ এক্সপোর্ট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা আপনার জন্য মোবাইল ফটো এডিটিংয়ে একটু হলেও হেল্পফুল হবে। যদি আপনার মনে হয় আপনার কোনো বন্ধু বান্ধবের এই ভিডিওটা দেখলে হেল্প হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। এই এপিসোডে আমরা 3টে এমন সিম্পল জিনিস খেয়াল করব যেগুলো হোপফুল এরপর থেকে যখন আপনি ফটো কিংবা ভিডিও করতে যাবেন
আপনার ফটো কিংবা ভিডিওটাকে আরও অনেক বেশি আপগ্রেড করে তুলবে। ফার্স্ট জিনিস হচ্ছে যখন আপনি কোনো ছবি তুলছেন ব্যাকগ্রাউন্ডটা যেন ক্লাটার্ড না থাকে। সো এখানে আমি একটা টবের ছবি নেওয়ার চেষ্টা করছি, কিন্তু টবের পিছনে যে বিল্ডিংগুলো আছে ওগুলোর কারণে টপটা আলাদা মতো দেখা যাচ্ছে না। সো আমি যে কাজটা করবো, সিম্পলি আমি একটু নিচু অ্যাঙ্গেল থেকে যদি ছবিটা তুলি তাহলে আকাশটা ব্যাকগ্রাউন্ডে থাকবে এবং টপটার চারপাশ একদম স্পষ্ট মতো বোঝা যাবে। সো সামটাইমস হাইট অ্যাডজাস্ট করবেন। সেকেন্ড হ্যাক হচ্ছে আপনি যখন ছবি তুলছেন আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো একটা লাইন থাকে, হরাইজন যদি থাকে, ওটা যেন একদম স্ট্রেইট থাকে। মনে করেন এই সাইকেলটার ছবি আমি তুলছি এবং সাইকেলটা যদি একটু বাঁকা হয়ে যায় পিছের ওই লাইনটা, আপনি এখনই স্টিল পিকচারটা দেখলে বুঝবেন, তাহলে ছবিটা খুব একটা সুন্দর মনে হচ্ছে না হয়তো বা। সো আমরা পিছে যখনই কোনো লাইন দেখবো, ন্যাচারাল কিংবা আর্টিফিশিয়াল, ওই লাইনটা মেনটেন করার চেষ্টা করব। সো এই ছবিটা ঠিক আছে বিকজ একদম আনুভূমিক মতো তোলা হয়েছে। আপনি চাইলে এডিট করেও জিনিসগুলো ঠিকঠাক করে ফেলতে পারেন একদম। থার্ড হ্যাক হচ্ছে যদি আপনি কোনো মুভিং অবজেক্ট নিজে নিজে একা একা ছবি তুলতে চান তাহলে হয়তো আপনি স্ক্রিনশট কিংবা হাই এফপিএস ভিডিও দিয়ে বেশ ভালো কিছু আউটপুট পেতে পারেন। ওটার এক্সাম্পল এখন। তো আজকে আমি এখানে মেট্রো রেলের একটা পিলারের ভিতরে আছি এবং যদি খেয়াল করেন একদম সিমেট্রি, কিন্তু দুই পাশে একদম পুরো লাইন ক্রিয়েট হয়ে আছে। এখন জিনিস হচ্ছে আমি এই জায়গা বরাবর যদি দাঁড়াই, মাঝখানে মাঝখানে গ্যাপ আছে, তো এইখানে আলোর মধ্যে দাঁড়ালে অ্যাকচুয়ালি আমার সুন্দর আসে জিনিসটা। এবং আমি যদি মাঝখানে দাঁড়াই তাহলে এখানে কিন্তু আলো নাই, তাই ডার্ক। এবং আমি যদি পিছে দাঁড়াই এইখানে আমার লাফ দেওয়ার জায়গা আছে, আই ক্যান জাম্প। তারপর কয়েকটা ফ্রেম যদি আমি কেটে নেই, ওই কাটা ফ্রেমটা আমি ছবি হিসেবে ব্যবহার করতে পারবো। সো এই ফ্রেমে আগে যাই আমি, যে অ্যাকচুয়াল ফ্রেমটা আমি চাচ্ছি যে আমি ছবি তুলবো। তারপর এখানে আমার ছবি হিসেবে নেওয়ার অপশন আছে, আমি জাস্ট ক্লিক করবো, তাহলে এটা ছবি হিসেবে সেভ হয়ে যাবে। এবং এই অপশন যদি না থাকে তাহলে আপনি জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ডান, আপনার ছবি হিসেবে সেভ হয়ে গেল জিনিসটা। সো হোপফুলি এই তিনটা জিনিস এরপর থেকে আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে আর নতুন আঙ্গিকে চিন্তা করতে একটু হলেও হেল্প করবে। আপনার ছবিগুলো যদি শেকি আসে, ব্লারি আসে, অর্থাৎ আপনার ছবিগুলো যদি ঝাপসা আসে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি 3টা হ্যাক শেয়ার করব, মোবাইল ফটোগ্রাফি হ্যাক, যেগুলো আজকে আপনি অ্যাপ্লাই করলে আপনার ছবিগুলো আর অনেক শার্প এবং ক্রিস্প হবে। প্রথম হ্যাক হচ্ছে ম্যানুয়াল হ্যাক। আমরা যেভাবে ছবি তুলি সেটার মধ্যেই একটা হ্যাক লুকিয়ে আছে। আমরা অনেকে এভাবে এক হাত বাড়িয়ে ছবি তুলি। আপনি যখন এক হাত দেহ থেকে অনেক দূরে নিয়ে ছবি তুলবেন, এখানে শেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই লেভেল 2তে আপনি 2 হাতে ছবি তুলবেন। লেভেল 3তে বডির কাছে আনবেন, যত বডির কাছে তত শেকটা কমে যাবে। লেভেল 4 হচ্ছে ইম্পর্টেন্ট। আপনার যে এলবো আছে, কোণে আছে, এটা আপনি আপনার বডির সাথে লক করে দেবেন এভাবে। কারণ আমাদের হাত মুভ করছে বাট আমাদের বডিটা কিন্তু অনেক বেশি স্টিল থাকে। তাই বডির সাথে যখন লক করে দিবেন আপনি, আপনার ছবি আরও অনেক বেশি স্টিল হবে, শার্প হবে। ফর দ্য ফাইনাল হ্যাক আমরা আমাদের ইন্সপিরেশন নিব হচ্ছে স্নাইপারদের কাছ থেকে। স্নাইপাররা যখন ফায়ার করার ঠিক আগে তারা দম বন্ধ করে তারপর ফায়ার করে। কারণ আপনি যখন দমটা নিচ্ছেন আপনার কিন্তু বডি এক্সপ্যান্ড করছে, এর সাথে যখন আপনি হাতটা লক করে আছেন আপনার হাতও কিন্তু মুভ করে ফেলছে। তাই যেই মোমেন্টে আপনি ফটোটা ক্লিক করবেন ঠিক সেই মোমেন্টে 2 সেকেন্ডের জন্য শ্বাস বন্ধ, ক্লিক, অ্যান্ড ইউ হ্যাভ ইউর শার্প ফটো। তো এটি ছিল হচ্ছে একদম ফার্স্ট ম্যানুয়াল হ্যাক, অর্থাৎ আপনি জাস্ট কীভাবে ফোনটা ধরছেন সেটার উপর নির্ভর করে আপনার শার্পনেস বাড়ছে কিংবা কমছে, অর্থাৎ আপনি হাতের কন্ট্রোল দিয়েই শার্প ছবি তুলতে পারছেন। সেকেন্ড হ্যাক হচ্ছে হার্ডওয়্যার হ্যাকস, অর্থাৎ আপনার কাছে যদি ট্রাইপড থাকে কিংবা গিম্বল, স্টেবিলাইজার থাকে তাহলে একদম স্মুথ ফটো পাবেন, বাট এটা যাদের হার্ডওয়্যারটা আছে তার কেবল করতে পারবে। থার্ড হ্যাকটা সবার জন্য। থার্ড হ্যাকটা হচ্ছে সফটওয়্যার হ্যাক। আপনি প্রো মোডে যান, মোবাইলে প্রো মোডে গিয়ে আপনি যদি শাটার স্পিড বাড়িয়ে দেন, মনে করেন শাটার স্পিড হচ্ছে 100/1 কিংবা 200/1, অর্থাৎ 1 সেকেন্ডের 100/1 ফ্রেম কিংবা 200/1 ফ্রেম, এই স্পিডে যদি আপনি ছবি তোলেন তাহলে আপনার সামনে যদি কোনো চলন্ত বস্তুও থাকে তাহলেও ওটা খুব শার্প ছবি আসবে। এখন সমস্যা হচ্ছে আপনি যখন শাটার স্পিড বাড়িয়ে দিবেন আপনার ছবি কিন্তু আলো অর্থাৎ উজ্জ্বলতা কমে যায়। ইন দ্যাট কেস
আপনি আইএসও বাড়িয়ে ছবির উজ্জ্বলতা বাড়াতে পারেন, অথবা অ্যাপারচার ভ্যালু কমিয়ে অর্থাৎ 2.4 থেকে মনে করেন 1.5 করে ফেললেন। ইন দ্যাট কেস আপনার ছবির উজ্জ্বলতা বেড়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের 3টে হ্যাক যেটার মাধ্যমে আমরা একদম সলিড ছবি তুলতে পারি। নাম্বার 1 হচ্ছে একদম বডির সাথে লাগিয়ে কাছ দিয়ে ছবি তোলা। নাম্বার 2 হচ্ছে হার্ডওয়্যার অর্থাৎ ট্রাইপডস কিংবা স্টেবিলাইজ ইউজ করা। এবং থার্ড হ্যাক হচ্ছে সফটওয়্যার হ্যাক ইউজ করা অর্থাৎ শাটার স্পিড বাড়িয়ে দেওয়া। ফাইনালি বোনাস আরেকটা ট্রিক আছে, সেটা হচ্ছে আপনি যখন ছবি তুলছেন অনেক এই সমস্যাটা হয়, ছবি তুলছেন ক্লিক করলেন, ক্লিক করার সময় না শেক হয়। ওইটা কারণে আপনার ছবি ব্লার হয়ে যাচ্ছে। যতই আপনি স্টেবল ছবি তুলছেন না কারণ অনেক সময় ট্রাইপডে ছবি তুলছেন, ট্রাইপডে ক্লিক করার সময় ছবিটা শেক হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস ইজি দুটো সলিউশন আছে। একটা হচ্ছে আপনি আপনার মোবাইলে আপনার হেডফোনটা কানেক্ট করে ফেলুন, তারপর মোবাইলের হেডফোনের ভলিউম বাটন দিয়ে ক্লিক করে আপনার ছবিটা তুলুন, তাহলে আপনার হাত আর শেক করছে না। অথবা সেকেন্ড হ্যাকটা হচ্ছে যেটা যে কেউ করতে পারে, সেটা হচ্ছে মোবাইলের টাইমার সেট করে দেন 2 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড টাইমার সেট করেন, 1 সেট হয়ে যান আপনি, 1 2 ক্লিক, তখন আপনার এই প্রেস করার সময় শেকটা হচ্ছে না। তো আশা করি এই কয়েকটা সিম্পল হ্যাকস আপনার ছবিগুলোকে আরও অনেক শার্প করতে সাহায্য করবে। এবং যদি আপনার মনে হয় এই ভিডিওটা ইনফরমেটিভ ছিল, আপনার কোনো মোবাইল ফটোগ্রাফি প্রেমিক বন্ধু কিংবা বান্ধবী এই ভিডিওটা দেখলে কাজে লাগবে, প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। বেলায় যখন আমরা সুন্দর করে লেখালেখি করতে চাইতাম, আমাদের টিচাররা বলতেন ফার্স্টে লাইন টানো, তারপর লেখা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। ঠিক একইভাবে যখন আমরা নতুন ফটোগ্রাফি শিখি, একটা সিম্পল জিনিস আমাদের ফটোগ্রাফি করতে অনেক হেল্প করে, কম্পোজিশনটা গোছাতে অনেক কাজে দেয়, সেটা হচ্ছে গ্রিড লাইনস। আপনি আপনার মোবাইলে আপনার ক্যামেরাটা অন করেন, তারপর সেটিংস অপশনে যাওয়ার পর দেখবেন সেখানে একটি অপশন আছে গ্রিড লাইনস। গ্রিড লাইনস অন করলে দেখবেন আপনার অনেকগুলো লাইন দেয়া আছে, লম্বালম্বি দুটো লাইন, হরিজন্টালি দুটো লাইন। সো ফর এক্সাম্পল এখনই আপনার ক্যামেরার যে স্ক্রিনটা আছে, এখন যে মোবাইলের স্ক্রিনটা দেখছেন, সেখানেই এই লাইনগুলো দেখতে পাচ্ছেন। আমি একদম মাঝখানে দাঁড়িয়ে আছি। সো আপনার যদি জাস্ট একটা সাবজেক্ট থাকে, আপনি চাইলে মাঝখানে রেখে ছবিটা তুললে সুন্দর আসবে। অন দি আদার হ্যান্ড আপনার অন্য যে লাইনগুলো আছে, আপনি যদি ওই লাইন বরাবর দাঁড়িয়ে যান তাহলে কিন্তু বেশ দারুণ হবে। তাহলে আপনি অন্য পাশে টেক্সটগুলো দিতে পারেন, সুন্দর লাগবে। এবং ফাইনালি আপনার যে মেইন সাবজেক্টটা, মনে করেন আমি আমার মুখটাতে ফোকাস করতে চাচ্ছি, ভার্টিক্যাল উলম্ব লাইন এবং হরিজন্টাল লাইন যেখানে ইন্টারসেক্ট করছে, একটা একটাকে ছেদ করছে, সেই পয়েন্টে আমি যদি আমার মাথাটাকে রাখি তাহলে এটা সব থেকে বেশি ফোকাস পয়েন্টে থাকবে। এখন এটা যখন আপনার মাল্টিপল অবজেক্টস থাকবে সেক্ষেত্রে অনেকটা হেল্প করে। যেখানে মাল্টিপল লাইন্স ইন্টারসেক্ট করে সেখানে আপনি দুইটা সাবজেক্টকে রাখতে পারেন, তাহলে আপনার ছবিটা বেশ দারুণ আসবে। এবং আপনার যদি মাল্টিপল জিনিস না থাকে, জাস্ট ভিডিওতে জাস্ট একাই আমি দাঁড়িয়ে কথা বলছি, ইন দ্যাট পার্টিকুলার কেস আপনি মাঝখানে রাখতে পারেন। বাট আপনি যখন গ্রিড লাইন ব্যবহার করে ছবি তুলবেন, অনেক সময় আপনার কম্পোজিশন খারাপ হওয়া থেকে বেঁচে যাবে। কারণ অনেক সময় ছবি কোনো একটা সাবজেক্ট একটু বেশি ডানে চলে যেতে পারে, একটু বেশি বামে চলে যেতে পারে। সো গ্রিড লাইন থাকলে আপনার একটা চোখে আন্দাজে থাকে যে আপনার সাবজেক্টটাকে কোথায় রাখতে হয়। বিভিন্ন সময়ে আপনি ফটোগ্রাফির মধ্যেই বিভিন্ন এলিমেন্টকে কিন্তু ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল কম্পোজিশনের আরেকটা ইউজফুল ট্রিক হচ্ছে লিডিং লাইনস। মনে করেন অবজেক্টের চারপাশে বিভিন্ন ন্যাচারাল লাইন আছে এবং লাইনগুলো যখন অবজেক্টের দিকে ডিরেক্ট করে তখন ভিউয়ার্সের ভিউটা, ফোকাসটা ওই অবজেক্টের দিকে চলে যায়। সো আপনি যখন ন্যাচারাল বিভিন্ন লাইন, বিভিন্ন ফ্লো খুঁজে পাবেন, ওটা আপনার সাবজেক্টের দিকে চোখটাকে নিয়ে যেতে, অ্যাটেনশনটা নিয়ে যেতে হেল্প করবে। সো হোপফুল এরপর থেকে এই গ্রিড লাইন এবং লিডিং লাইন্স আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং আরেকটা জিনিস হচ্ছে ফ্রেম উইদিন এ ফ্রেম, অর্থাৎ আমরা তো জাস্ট রেক্ট্যাঙ্গুলার ফর্মে কিংবা পোর্ট্রেট মোডে ছবিটা তুলি, ওই ফ্রেমে আমাদের ছবিটা থাকে। নেচারের মধ্যে কোনো একটা দরজার ভিতর দিয়ে ছবি তুললাম কিংবা কোনো একটা ফ্রেম সামনে ধরে এটার মধ্যে দিয়ে ছবি তুললাম, তাহলে ওটাকে ফ্রেম উইদিন এ ফ্রেম বলে, যেটা একটা মেটা ফিলিং দেয়, আর একটু ইনডেপথ ফিলিং দেয়। সো আশা করি এরপর থেকে যখন আপনি ফটোগ্রাফি করবেন, একদম বেসিক ফটোগ্রাফি এই টিপসগুলো ইউজ করতে পারেন। যদি আপনার মনে হয় এই কনসেপ্টগুলো একদম নতুন ফটোগ্রাফি শিখছে এমন কারো দেখলে কাজে লাগবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। আজকে আমরা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একদম বেসিক 5টা ফিচারের কথা জেনে নিব, যেটা জানলে বাকি সারাটা জীবন ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ফটো এডিটিং, গ্রাফিক ডিজাইন এই সবগুলো ফিল্ডে আপনি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন।
ফার্স্ট জিনিস হচ্ছে ব্রাইটনেস, যেটা আমরা সবাই জানি। ব্রাইটনেস যদি আপনি বাড়িয়ে দেন ছবি উজ্জ্বলতা বেড়ে যায়, ব্রাইটনেস যদি আপনি কমিয়ে দেন ছবি ডার্ক হয়ে যায়। এখন অনেক সময় মানুষ ছবিটাকে ব্রাইট করে দেয়, উজ্জ্বল করে দেয়, যদি লাইটিং ভালো না থাকে। সবসময় মনে রাখবেন, আপনি যখন ব্রাইটনেস বাড়িয়ে দেন আপনার ছবির বিভিন্ন অংশে কিন্তু গ্রেইন চলে আসে, একটু ফেটে ফেটে যায়। তা আপনি যদি ব্রাইটনেস বাড়ানি, খেয়াল রাখবেন আপনার ছবি যেন ব্রাইটনেস এত বেশি বেড়ে না যায় যেন ছবিটা ফেটে যায়। সেকেন্ড সবথেকে কমন ফিচার হচ্ছে কন্ট্রাস্ট, অর্থাৎ ছবির বিভিন্ন অংশ কতটুকু আলাদা করে চোখে পড়ছে। এটা বিভিন্ন কালারে কন্ট্রাস্ট তৈরি করা যায়, বিভিন্ন ব্রাইটনেসে কন্ট্রাস্ট তৈরি করা যায়, অর্থাৎ কোনো একটা অংশ খুবই উজ্জ্বল, যেরকম আমার চারপাশে সাদা অংশটা, এবং কিছু অংশ একটু ডার্ক, একটু কালার আছে, অর্থাৎ আমি মাঝখানে সাবজেক্ট, যেন ব্যাকগ্রাউন্ড থেকে আমি আলাদা হয়ে যাচ্ছি। সো কন্ট্রাস্ট আপনার বিভিন্ন এলিমেন্টকে আলাদা করতে সুবিধা করে। থার্ড জিনিস হচ্ছে স্যাচুরেশন। একটা ছবির স্যাচুরেশন যত কমে যায়, আপনি যদি একদম স্যাচুরেশন কমিয়ে দেন তাহলে দেখবেন যে ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে। অর্থাৎ স্যাচুরেশন মানে হচ্ছে ছবির কালার কতটুকু থাকবে। একদম কম স্যাচুরেশন দিলে আপনার ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। স্যাচুরেশন একদম বাড়িয়ে দিলে সবগুলো পার্ট একদম কালার একদম হিজবিজি ব্রাইট হয়ে যাবে একদম। তা আপনাকে ঠিক মতো নির্ণয় করতে হবে যে আপনি স্যাচুরেশন কতটুকু রাখবেন। এরপর আসে হচ্ছে ভিনিয়েট। অনেক সময় দেখবেন ফ্রেমের একদম আশপাশে একটা ডার্ক ইফেক্ট আছে, চারপাশটা একটু কালো কালো, একটু ছায়া ছায়া, এটাকে ভিনিয়েট বলে। এটা অনেক সময় ফিল্মে ব্যবহার করা হয় যেন মানুষ মাঝখানে ফোকাস করে। অ্যান্ড ফাইনালি থাকে হচ্ছে হাইলাইটস অ্যান্ড শ্যাডোজ। হাইলাইটস ছবির উজ্জ্বল অংশকে আরও বেশি উজ্জ্বল করে, এবং শ্যাডোজ ছবির ডার্ক অংশকে আরও বেশি ডার্ক করে। সো এই পাঁচটা জিনিস আপনি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ড্রয়িং, গ্রাফিক ডিজাইনিং, ইলাস্ট্রেশন সব জায়গায় পাবেন। সো আগে যদি আপনি না জানতেন, আজকে জেনে গেলেন, এবং যদি মনে হয় এই ভিডিওটা শেয়ার করলে অন্য কারো একদম বেসিক সম্পর্কে একটু ধারণা হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। আজকে আমরা এই ছবিতে এডিট করব। আমি এডিট করছি স্ন্যাপসিড সফটওয়্যারটা দিয়ে। এখন প্রথমে যখন আমরা কোনো ছবি এডিট করি, আমাদেরকে সেট করতে হবে যে টার্গেট কি এবং এখানে কোন কোন অংশে আমরা কাজ করতে পারি। সো আমাদের ছবির টার্গেট হচ্ছে এই যে স্পার্কটা হচ্ছে সেটার উপর ফোকাস করা। এখন এটা করতে হলে যা কিছু করতে হবে ওগুলো আমরা ফিগার আউট করবো। সো আপনি জানেন এটা ছবি কী করা যায়, ওটা যদি ফিগার আউট করতে চান আপনি দেখবেন যে ফিল্টারগুলোতে কী করছে। যেরকম পোর্ট্রেট যখন ফিল্টার দিচ্ছে আমি দেখতে পাচ্ছি আশপাশের অংশগুলো যদি আমি ডার্ক করে ফেলি, মাঝখানে স্পার্কটাতে ফোকাস আসছে। স্মুথ থেকে খুব একটা বুঝতে পারছি না, পপ থেকে না, অ্যাসেঞ্চুয়েটে যদি যাই তাহলে দেখবেন রডগুলো যদি কালারটা একটু বাড়িয়ে দিই তাহলে মনে হয় যে রডগুলো একদম গরম গরম, লোহার রড একদম পুরো গলে যাচ্ছে, এই ইফেক্ট আমরা করতে পারি। ফেরিড গ্লো দিয়ে না, খুব একটা ভালো ইফেক্ট আসছে না। এখানে আমি বুঝতে পারছি যে কালার যেহেতু চলে গেছে ছবির অ্যাপিলটা কমে গেছে, অর্থাৎ কালারটা এই ছবিতে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। মর্নিং ইফেক্টে আমরা দেখতে পাচ্ছি নিচে অনেকগুলো রড আছে, যে রডগুলো স্পার্কের দিকে ডিরেক্ট করছে, সেগুলো লিডিং লাইন হিসেবে কাজ করবে আমার সাবজেক্টের দিকে আমার অ্যাটেনশনটা ড্রাইভ করতে। তাই রডগুলো আমরা কাজ করতে পারি। ব্রাইটনেস না, ফাইন আর্ট, পুশ ইফেক্টটা আমাদের জানাচ্ছে পিছের অংশগুলো যদি আমরা ডার্ক করে ফেলতে পারি ছবির সামনের অংশটা ফোকাসে চলে আসবে। সো এই তো আমরা কতগুলো বেসিক আইডিয়া কিন্তু পেয়ে গেলাম ফিল্টারগুলো দেখে। অর্থাৎ আমাদেরকে লিডিং লাইনটা ইউজ করতে হলে রড ইউজ করতে হবে, রডগুলোর স্যাচুরেশন বাড়িয়ে দিলে আমি রডগুলো গলা করে ফেলতে পারি। আমার ছবির কালারটা মেইন, চারপাশে যদি আমি একটু ডার্ক করে ফেলি ছবিটা ফোকাসে আসবে, এবং পিছে ব্যাকগ্রাউন্ডটাকে আমার ডার্ক করতে হবে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে একটু করে এডিট করে ঠিক করব। তো চলেন শুরু করা যায়। ফার্স্ট অফ অল আমি রডগুলোকে ঠিক করব। রডগুলো এখানে আমি যদি স্ট্রাকচার বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে ফুটপাথের কিছু টেক্সচার বের হয়ে আসছে। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিলাম, তাহলে একটা ব্লু কালার চলে আসলো, যে কালারটা আমার খুব ভালো লাগছে, টিল কালারের মতো আসছে, খুব সুন্দর লাগছে। ডান, রেখে দিলাম। এরপর রডটাকে আমরা গলিয়ে ফেলবো, একদম গরম করে ফেলবো রডটাকে। সো রডটাকে আমি জাস্ট স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিই, পারফেক্ট। এখন দেখতে পাচ্ছেন যে রডটার মধ্যে একটু গলা ইফেক্ট, যে পুরো গরম হয়ে আছে ওই স্পার্কগুলোর কারণে এমন একটা ইফেক্ট আসছে। ডান। এরপর যখনই কিন্তু আপনি স্ট্রেট লাইন পাবেন কিংবা বিল্ডিং পাবেন ওগুলোতে স্ট্রাকচার ইফেক্টে দিলে আপনার একটু সলিড হয় জিনিসটা। ডান। এখন আমরা চাবো যে ব্যাকগ্রাউন্ডটা ব্লার আউট করতে কিংবা ব্ল্যাক আউট করতে। সো আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্রাইটনেস কমিয়ে দিলাম, তাহলে দেখছেন সাথে সাথে আমার স্পার্কের দিকে আমার ছেলেটার দিকে ফোকাস চলে আসলো, কারণ ব্যাকগ্রাউন্ডটা আর আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করছে না। বাম পাশটাকে একটু এডিট করে দিই, ব্রাইটনেসটা কমিয়ে দিলাম। ডান পাশেও সেম ইফেক্ট করি, ব্রাইটনেসটা কমিয়ে দিলাম।
তাহলে এখন আমাদের ম্যাক্সিমাম ইফেক্ট আসছে হচ্ছে জাস্ট ছেলেটার দিকে। এখন আমরা ছেলেটার চেহারাটাকে এডিট করবো। এখন যেখানে ওয়েল্ডিংয়ের কাজটা করছে ওর চেহারার সামনের দিক ব্রাইট হওয়ার কথা এবং পেছনের দিকে ছায়া পড়ার কথা, ডার্ক হওয়ার কথা। অনেকে করে কি পুরো ছবিটাই ব্রাইট করে দেয়, আমি তাই তো প্র্যাকটিক্যাল হইল না জিনিসটা। তাই সামনে অংশ ব্রাইট হবে, পিছনে অংশ ডার্ক হবে। এবং সবসময় একটা জিনিস মনে রাখবে, ডার্ক অংশ যেই জায়গাতে উজ্জ্বলতা কম সেখানে কিন্তু কালারগুলো খুব একটা সুন্দর ফুটে ওঠে না। তাই কালার যদি আপনি কমাতে চান, একটা সিম্পল ইফেক্ট হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন কমে যাওয়া মানে হচ্ছে কালারের ভাইব্রেন্সগুলো কমে যাওয়া। তা আমরা ছেলের সামনের দিকটা মুখটাকে একটু ব্রাইট করে দিলাম, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম। এই আপনি দেখছেন যে ছেলেটার মুখের উপরের দিকে ব্লু একটা হিউ আসছে, ফুটপাথে যেরকম ব্লু হিউ আসছে উপরেও আসছে। সো অনেক জায়গায় ইফেক্টটা হয়তো দেখেছেন টিল অ্যান্ড অরেঞ্জ কালার, অনেক জায়গায় দেখবেন যে টিল অ্যান্ড অরেঞ্জ ইফেক্টটা দেয়, কারণ এই দুটা কালার কম্বিনেশন খুব সুন্দর হয়। এতদিন মানুষ বিভিন্ন ফিল্টার ইউজ করেছে যে কীভাবে টিল কালার আছে, কীভাবে অরেঞ্জ কালার আছে। আজকে প্র্যাকটিক্যালি ম্যানুয়ালি দেখলেন যে প্রতিটা অংশ কীভাবে টুইক করে করে আমরা একটা ছবি থেকে টিল এবং অরেঞ্জ কালারগুলোকে ফুটিয়ে তুলতে পারি। দ্যাট ইজ কিন্তু বেসিক। এরপর আমরা পিছের অংশটাকে একটু ডার্ক করে দিই, কারণ তার পিছে তো আলো যাচ্ছে না, এবং স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম, তাহলে আমাদের ফোকাসটা আসলো। ফাইনালি ছেলেটার মুখের মধ্যে একটু আভাটা দেওয়ার চেষ্টা করি। ও মুখটা আছে ওখানে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম, ডান। আমাদের ইফেক্ট কিন্তু মোটামুটি শেষ, এডিট ডান। ফাইনালি আমাদেরকে ক্রপ করতে হবে এবং আরেকটা কার্ভ ইফেক্ট ইউজ করতে হবে। সো ক্রপ ইফেক্ট আগে দিই, ক্রপ করলাম, স্পার্কটাকে আমি রুল অফ থার্ড অনুযায়ী যেখানে দুটো গ্রিড লাইন ইন্টারসেক্ট করেছে সেখানে রাখলাম, ডান। এবং অনেক সময় আমরা যখন ছবি এডিট করি মনে হয় যে সামনে অংশে একভাবে এডিট করা আছে, পিছে অংশ আরেকভাবে এডিট করা। সো দুটোকে একসাথে ম্যাক্স করে পুরো মিক্স করে দিতে, ম্যাক্স কেন বললাম, মিক্স করে দিতে আমরা জাস্ট একটু কার্ভটা চেঞ্জ করব, তাহলে মনে হয় যে পুরো ছবিটা একটা সিঙ্গেল এডিটের অংশ, ডান। আমাদের এডিট শেষ। এখন যদি আমি সবগুলো এরিস এক্সপ্লোর করি, অনেকগুলো এরিস অ্যাজ ইউ ক্যান সি। অরিজিনাল ছবি ছিল হচ্ছে এইটা। আস্তে আমরা নিচের লোহার রডগুলো এবং ফুটপাথ থেকে কালার করলাম, ব্লু করলাম, লোহার রডটাকে ডার্ক করলাম, সরি ডার্ক তো না, ওটাকে আমরা ব্রাইট করলাম যেন লোহার রডটা মনে হয় যে গলা গলা অবস্থা। পিছের অংশগুলোকে আমরা ডার্ক করে ফেললাম যেন পিছের জনগণ যেন ডিস্ট্র্যাক্ট না করে আমাদের চোখকে। তারপর ছেলেটার উপরের অংশ একটু লাইট ছিল, ওই অংশটা ব্রাইট করে ফেললাম। ছেলেটার চেহারার মধ্যে একটু আভা দিলাম যে স্পার্কগুলো থেকে একটা আভা আসছে। ক্রপ করে জায়গা মতো স্পার্কটা আনলাম যেখানে গ্রিড লাইনগুলো ইন্টারসেক্ট করে। ফাইনালি কার্ভ দিয়ে আমি পুরো ছবিটাকে একটা ফিল্টারের আন্ডারে নিয়ে আসলাম। সো আমাদের এডিট শেষ, বিফোর আফটার। সো এই ছবিতে টার্গেট ছিল হচ্ছে যে স্পার্কটাকে কীভাবে আমরা হাইলাইট করতে পারি এবং কীভাবে আমরা কালারগুলো ফুটিয়ে তুলতে পারি। আপনি চাইলে ছবিটা আরও সুন্দরভাবে আরও ডিফারেন্টভাবে এডিট করতে পারেন। ইট অল ডিপেন্ডস অন ইউ যে আপনি কীভাবে এডিট করবেন। সবসময় মনে রাখবেন এডিট করার একটা নির্দিষ্ট রুল কোথাও নাই। আশা করি এখান থেকে আপনি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পেরেছেন। যদি আপনার মনে হয় কোনো মোবাইল ফটোগ্রাফি প্রেমিক বন্ধু বান্ধব এই ভিডিওটা দেখে লাভবান হবে, প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। আজকে আমরা এই ছবির এডিট করব। আমি এডিট করছি হচ্ছে স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে। যখনই আমরা কোনো একটা ছবি এডিট করবো, এডিট করার আগে দেখবো যে কোন কোন ফিল্টারে কী কী অপশন আছে। কারণ আমরা যখন ফিল্টারগুলো দেখবো আমরা বুঝতে পারবো যে ছবির মধ্যে এডিট করার কী কী অপশনস আছে। সো আমি যখন পপ ইফেক্টটা দিচ্ছি আমি দেখতে পাচ্ছি যে মেঘ এবং সবুজ যে গ্রিন ফিল্ডটা আছে সেখানে অনেক ডিটেলস আছে। অ্যাসেনচুইটে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে হলুদ আর ছটাটা খুব সুন্দর লাগছে। আমি যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাই তাহলে এটা খুব সুন্দর একটা ডিটেলস একদম স্পষ্ট আমরা বুঝতে পারছি যে ছবির উপরের অর্ধেক ব্রাইট আর নিচে অর্ধেক ডার্ক, খুব সুন্দরভাবে আমি জিনিসটা বুঝতে পারছি। তো আমরা এই কিছু ফিল্টার দেখে আমরা আইডিয়া পেয়ে গেলাম যে ছবির মধ্যে আকাশ নিয়ে কাজ করতে পারবো, আমরা গ্রিন ফিল্টার নিয়ে কাজ করতে পারবো, স্যাচুরেশন নিয়ে কাজ করতে পারবো। এবং আমি যদি মর্নিং ফিল্টারটা দিই তাহলে দেখবেন নিচে কিছু কাদা কাদা অংশ আছে যেটা আমরা বাদ দিতে চাই। সো আমরা আইডিয়া পেয়ে গেলাম যে এই ছবির মধ্যে আমরা কী কী করবো। সো লেটস গেট স্টার্টেড। একদম শুরুতে আমরা এইচডিআর স্কেপ দিব। এইচডিআর স্কেপটা নেচার দিলাম, একটু কম দিলাম, তাহলে আমাদের সব কিছু পপ করবো। এখন গ্রিন ফিল্ডটাতে যখনই আপনি কোনো সবুজ অংশ দেখবেন, সিম্পল একটা ইফেক্ট, আপনি স্যাচুরেশন বাড়ালেই না জিনিসটা অনেক স্পষ্ট হয়ে আসবে, অনেক সুন্দর হয়ে আসবে। এই তো ডান। এবার আমি আকাশে গেলাম, ছবির আকাশে, সেখানে স্ট্রাকচার একটু কমিয়ে দিলাম, তাহলে মেঘটা মনে হচ্ছে একটু ঘোলা ঘোলা। এবং আমি যদি স্যাচুরেশন বাড়িয়ে দিই তাহলে দেখবেন কালারটা ফুটে উঠলো, ডান। এখন আমরা একটা ইফেক্টে দেখেছিলাম যে আপনার আকাশটা একটু হলুদাভ কালার্স আছে, স্যাচুরেশন বাড়িয়ে দিলাম,
এবং মনে হচ্ছে সকালবেলা সূর্য উঠছে কিংবা বিকেলবেলা ডুবছে, এরকম একটা ইফেক্ট। ডান। এরপর আপনার যে দেয়ালটা আছে, দেয়ালের মধ্যে আমরা স্ট্রাকচার ইফেক্ট দিব, তাহলে একদম শার্প হয়ে গেল এবং স্যাচুরেশন একটু কমিয়ে দিলাম। এবার এই ইফেক্টটা অনেকেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। মনে করেন ইটের দেয়াল কিংবা বালু, ওখানে অনেকগুলো কালার থাকে, আপনি যদি স্যাচুরেশন কমায় দেন না, তাহলে কালারগুলো চলে যায় এবং পুরো বালুটা মনে হয় একদম জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তখন মনে হয় অনেক স্পষ্ট, অনেক ক্লিয়ার একটা বালু কিংবা ক্লিয়ার একটা দেয়াল। তাই আপনি যখন দেয়াল একদম স্পষ্ট ক্লিয়ার করতে চান, কালারগুলো যদি জাস্ট ডিলিট করে দিতে চান, স্যাচুরেশন কমিয়ে দেবেন। সো আমাদের এডিট কিন্তু মোটামুটি এটা। এরপর আমরা নিচের অংশটা যে কাদা কাদা অংশ আছে সেটা আমরা কমিয়ে রাখতে চাই। তো আমরা ক্রপ অংশে যাব, ক্রপ অংশে গিয়ে জাস্ট এটা কেটে দিলাম। পারফেক্ট, ডান। এখন পুরো এডিটটাকে একটা ফিল্টারের মধ্যে আনতে হলে আমরা কার্ভে যাব, কার্ভে যে একটু ইফেক্টটা দিয়ে দিলাম। পারফেক্ট। আর কাশফুলগুলোর মধ্যে একটু ইফেক্টটা দেওয়া সম্ভব। মনে করেন ব্রাইটনেস না দিয়ে আমি যদি স্ট্রাকচার দিই, তাহলে কাশফুলগুলো খুব সুন্দর মতো উঠে আসলো। ডান। এবং আমি যদি একটু ডিটেলস খেয়াল করি, ডিটেলস একটু বাড়ানো যায় এবং ছবির ওভারঅল ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আর অ্যাম্বিয়েন্স একটু চেঞ্জ করা যায়। ডান, আমাদের কাজ শেষ। এখন যদি আমি সবগুলো এডিট একসাথে দেখি, এটা ছিল অরিজিনাল ছবি, তারপর একটু পপ করলাম, সবুজ গ্রিন ফিল্ডটাকে আরেকটু স্যাচুরেট করে ফেললাম, আকাশটাকে একটু ঘোলা করে ফেললাম, যেন মেঘগুলো একটু মনে হয় যে মেঘের মতো, মাঝখানে যে সূর্যের আলোটা ছিল ওইটাকে আরেকটু হলুদাভ করে ফেললাম, যেন মনে হয় সকালবেলা কিংবা বিকালবেলা সূর্যটা উঠছে কিংবা ডুবছে। ক্রপ করে নিচের কাদা অংশটা বাদ দিয়ে দিলাম, কার্ভ দিয়ে পুরো ছবিটাকে একটা সিঙ্গেল ফিল্টারের মধ্যে আনলাম, কাশফুলগুলোকে আরেকটু স্পষ্ট করে ফেললাম, ডিটেলস দিয়ে সবগুলো অংশ ব্রাইট করলাম এবং ইমেজটাকে একটু ব্রাইট করে ফেললাম, উজ্জ্বল করে ফেললাম, তাহলে আমাদের পুরো ছবিটা আরেকটু ভালো লাগছে। তো আমাদের এডিট শেষ। এটা ছিল হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার। সো দ্যাটস হাউ ইউ এডিট দ্য ফটোস। এটা আমি আমার নিজের ইচ্ছা মতো ছবিটা এডিট করেছি এবং ছবির মধ্যে একটা এডিটিং ভুল আছে, সেটা হচ্ছে রোটেশনের। সেটা হচ্ছে নিচের অংশ যদি আপনি খেয়াল করেন একটু রোটেট করা দরকার ছিল, বাট আই গেস ইউ গেট দ্য আইডিয়া যে কীভাবে আমাদের বিভিন্ন এলিমেন্টস থাকলে আমরা কালারগুলো আইডেন্টিফাই করে এইচডিআর কার্ভ এবং সিলেক্টিভ সিলেকশনস দিয়ে আমরা জিনিসটাকে ফুটিয়ে তুলতে পারি। সো আশা করি আপনার এই ভিডিও থেকে কিছু না কিছু হলেও হ্যাকস শিখতে পারলেন। মনে হয় আপনাদের এটা লাইফে অনেক কাজে দিবে। আপনার যদি ফটোগ্রাফির শখ থাকে তাহলে আজকে আপনি চলে যেতে পারেন মোবাইল ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি সিরিজে। সেখানে 29টা ভিডিও আছে যেখানে খুব সুন্দর করে একদম বেসিক কিছু ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কনসেপ্টস তুলে ধরা হয়েছে। ফর এক্সাম্পল, কীভাবে যে লাইটিং চেঞ্জ করে একই সিচুয়েশনকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা যায়, কিংবা কীভাবে জাস্ট মোবাইলের একটা বেসিক ইফেক্ট দিয়ে আমরা ভিজুয়াল ইফেক্টস তৈরি করে ফেলতে পারি, কিংবা কীভাবে মোবাইলের মধ্যেই ম্যানুয়াল মোড দিয়ে আমরা ডিএসএলআরের মতো শাটার কন্ট্রোল করতে পারি, শাটার স্পিড, আইএসও, অ্যাপারচারের কাজগুলো করে ফেলতে পারি, কিংবা কীভাবে মোবাইলের মাধ্যমে আমরা পিকচার তোলার মতো সুন্দর পিকচার তুলে সেটাকে আরও সুন্দর মতো এডিট করতে পারি, কিংবা ওইটা থেকে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি, কিংবা ওইটাকে ভিডিওর জন্য কীভাবে আমরা পারফেক্টলি অপটিমাইজ করতে পারি। এই সব কিছু জাস্ট 29টা ভিডিওস একবার দেখলেই হোপফুলি আপনি বেশ দারুণ কিছু ইনসাইট পেয়ে যাবেন। আপনি যদি আপনার লাইফের সামনে আরও 1 লাখ ছবি তুলেন, হোপফুলি সামনে আরও 1 লাখ ছবি আরও অনেক বেটার হবে। এবং সবথেকে ভালো যে জিনিসটা হবে সেটা হচ্ছে এরপর থেকে আপনি জিনিসগুলো নিজে থেকে শিখতে পারবেন। অর্থাৎ আপনার যতটুকু শিখলে নিজে থেকে শেখার যোগ্যতা তৈরি হয় ততটুকু আপনি শিখে ফেলবেন। এই পুরো কোর্সটি মোবাইল ফটোগ্রাফি বইটির উপর ভিত্তি করে তৈরি হয়েছে এবং আপনাদের থ্যাংক ইউ এবং ভালোবাসায় ওই বইটি বাংলাদেশে মোবাইল ফটোগ্রাফি ক্যাটাগরিতে বেস্ট সেলার হয়েছিল। বইটি এখন অনলাইন ভার্সনে পাওয়া যাচ্ছে। আপনি চাইলেই 10ms-এর অ্যাপ স্টোরেজে সেটাকে ডাউনলোড করে ফেলতে পারেন। আশা করি যারাই মোবাইল ফটোগ্রাফি কিংবা ফটোগ্রাফিতে ইন জেনারেল আগ্রহী তারা কখনো ডিএসএলআর না থাকার কারণে বসে থাকবেন না। আপনাদের হাতে মোবাইলগুলোই বেশ ভালো কাজ করতে পারে। ইটস জাস্ট আমরা এখনও সেটার সম্পূর্ণ পোটেনশিয়ালটা এক্সপ্লোর করি নেই। আমাদের সবার মাঝেই, সব মানুষের মধ্যেই অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে, সবাই সেটা এক্সপ্লোর করি না। তার মানে এই না যে আমাদেরকে দিয়ে সব কিছুই হবে না। সিমিলারলি আমাদের ডিভাইসগুলো অনেক কিছু করতে সম্ভব, আমরা হয়তো সবসময় সেগুলোকে ইউজ করার চেষ্টাও করি না। বাট একবার জাস্ট ট্রাই করে দেখেন, একদম ফ্রি কোর্স,
ইউটিউবে অ্যাভেলেবল। হোপফুলি আপনার লাইফে ফটোগ্রাফি করার কিংবা জাস্ট পৃথিবীটাকে ডিফারেন্টভাবে দেখার ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে।